বনবাসীদের দুর্ভোগ রূপ নিয়েছে মানবিক বিপর্যয়ে। খাবার পানির সংকট, রাত জেগে বুক পানিতে বসতভিটা ও গবাদি পশু পাহারা। 50% অকার্যকর ড্রেন সহ 4 কারণে জলাবদ্ধ রাজধানীর সমাধানে অন্তত 2 বছর সময় চাইছে সিটি কর্পোরেশন। বিদ্যুতের ভুতুরে বিল নিয়ে ক্ষোভ, লাইট ফ্যান না ঘুরলেও চলছে মিটার, হিসাব মেলাতে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ। খুলনায় 13 বছরেও শেষ হয়নি 4 কিলোমিটার সড়কের সংস্কার। লক্ষ্মীপুরে মেঘনার তীর রক্ষা বাঁধের কাজে অগ্রগতিতে স্বস্তি। চট্টগ্রাম বন্দরের বৃষ্টির পানিতে নষ্ট পোশাক খাতের কাঁচামাল সহ রপ্তানি পণ্য দায় নেবে না কর্তৃপক্ষ, সুরাহাত চেয়ে মন্ত্রীকে চিঠি। ট্রাম্পের হুমকির পর ইরানের ওপর হামলা মার্কিনীদের। হরমুজে 2টি তেল ট্যাঙ্কারে তেহরানের হামলা, এক ভারতীয় নাবিক নিহত, আহত 8। বানভাসীদের কষ্টে বিষণ্ণ শিল্পীরা ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পাশে দাঁড়ানোর আহ্বান, নীরবতা নিয়ে তুলছেন প্রশ্ন। গুড মর্নিং বাংলাদেশ। মর্নিং বাংলাদেশ। শুভ সকাল আপনাদের। শুভ সকাল। আসলে এই যে আবহাওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির পরে আসলে আমাদের এখানে আমরা শুভ সকাল বললেও পার্বত্য অঞ্চলের মানুষের জন্য আসলে যেমনটি আমরা দেখছিলাম, শিরোনামেও বলছিলাম দর্শকদের, যে রাত জেগে পাহারা দিতে হচ্ছে বুক পানিতে ভেসে। দক্ষিণ পূর্ব অঞ্চল সেটি বন্যা প্লাবিত, যদিও বন্যার পানি এখন নামতে শুরু করেছে কিছুটা, কিন্তু নতুন করে আলিফ গতকালকের খবর, উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে এবং হাওড় এলাকায় পানি। আর সেই সাথে কিন্তু যদি বলি যে ঢাকা জেলার বাইরে বলি এবং ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে ক্ষেত্রে কিন্তু যানজটের একটা প্রভাব। সেটা তো প্রায় এক সপ্তাহ ধরে নিম্নচাপ থেকে যে বৃষ্টির সূচনা, সেখান থেকেই আসলে ঢাকা সহ বিভিন্ন শহরেই, চট্টগ্রামেও কিন্তু স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা। গতকাল আমরা দেখেছি কুমিল্লা শহরেও, এবং এইচএসসি পরীক্ষা চলছে, এই বিষয়টা আলোচনা জরুরি। এইচএসসি পরীক্ষা চলছে এবং সমালোচনাও হচ্ছে। পরীক্ষার শুরুতে এ ধরনের একটা কথা ছিল যে যদি দুর্যোগের কারণে কোনো অঞ্চলে পরীক্ষা স্থগিত করতে হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশেই কিন্তু পরীক্ষা স্থগিত করা হবে। এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু যেই দুর্যোগ আসলে আমরা সারা দেশব্যাপী দেখছি, এরপরেও পরীক্ষা পেছানোর বা সাময়িকভাবে স্থগিত করার কোনো আলাপ এখনো আমরা শুনতে পাইনি। এটিই মূলত এখন বাংলাদেশে প্রধান যেই সংবাদ, যে বন্যা এবং বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি, প্রায় 50 জন চট্টগ্রামের যে অঞ্চল, 50 জন এখন পর্যন্ত নিহত। যদিও পানি নামার পরে আসলে আরও ক্ষয়ক্ষতি কি হয়েছে বা হয়নি সেটি আরও পরিষ্কার হবে। এবং সেই সাথে যদি বলি, যারা আসলে ঢাকা জেলার বাড়ি রয়েছেন, তাদের ঘর বাড়ি, তারপর রাস্তাঘাট তো অলরেডি জলাবদ্ধতায় আটকে গেছে, পথঘাট, সেই সাথে তাদের যে গৃহপালিত যে পশু পাখি রয়েছে, সেগুলো কিন্তু অলরেডি তারা ক্ষতিগ্রস্ত হবে সামনে। যে বিষয়ে নিশ্চয়ই আপনার কাছে একটি প্রতিবেদন আছে, সূচনা। বন্যার পানি নেমেছে কিন্তু শুকায়নি কৃষকের চোখের জল। বান্দরবানে অনেক কৃষকের কাছে এই বন্যা শুধু ফসলের ক্ষতি নয়, 1 বছরের স্বপ্ন আর জীবিকার বড় ধাক্কা। এক বছরের স্বপ্ন ছিল কনক তংচঙ্গার। মাছের ঘের, ধনেপাতা, বেগুন, কলাবাগান সব মিলিয়ে ছিল সংসারের ভরসা। কিন্তু কয়েকদিনের বন্যার পানিতে ভেসে গেছে সেই স্বপ্ন। পানি নেমেছে ঠিকই, কিন্তু জমিতে পড়ে আছে শুধু পচে যাওয়া ফসল আর লোকসানের দীর্ঘ হিসাব। যে পেঁপে ছিল, এই যে বেগুন, এই কলা তলা বিভিন্ন কিছু নষ্ট হয়ে গেছে আর কি। এখন আর কিছুই না, এখন কিছু নাই। তারপরে পুকুরের মাছ ছিল, মাছও সব গেছে। কনকের মতো একই দশা বান্দরবান সদর ইউনিয়নের রত্নপুর ও গোয়ালিয়াখোলার শত শত কৃষকের। একসময় সবজির ভান্ডার হিসেবে পরিচিত এই অঞ্চলে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় বিস্তীর্ণ কৃষিজমি। 7 দিন পর পানি নামলেও মাঠ জুড়ে এখন শুধু নষ্ট ফসল আর অনিশ্চয়তার ছবি। নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার অপেক্ষায় দিন কাটছে তাদের। আমাদের মেম্বার খারবাড়ি, আমরা তো প্রায় সবার থেকে ছিল, মানে যার কারণে আমাদের বেশি লস হয়েছে ক্ষতিগুলো বন্যা পানিতে। এমনি আসে, সবগুলো লোক আসে এখানে, লিস্ট নিয়ে যায়, নাম্বার নিয়ে যায়, আইডি কার্ডের ফটোকপি নিয়ে যায়, কিচ্ছু হয় নাই। এমনটা অবগণ্ড অবস্থা আছে, আমরা কোথায় যাব আমরা নিজে
বলতে পারতেছি না এখন। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেয়া হবে। আমাদের মাঠ পর্যায়ের উপজেলা কৃষি অফিসার এবং মাঠকর্মী যারা আছে এগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ ওনারা করছেন। কিভাবে ক্ষতি পুষিয়ে নেওয়া যায়, প্রণোদনা দেওয়া যায় কিনা সরকারকে আমরা অবহিত করছি। এটা যদি আমরা প্রণোদনা পাই, আমরা কৃষকের পাশে দাঁড়াতে পারবো। তথ্য বলছে বন্যায় ২,০০০-এর বেশি কৃষক এবং প্রায় ১,৫২৫ একর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চট্টগ্রামের পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ এখন রূপ নিয়েছে চরম মানবিক বিপর্যয়। দিনে পানির সাথে লড়াই করলেও রাত নামলেই বানভাসী মানুষের চোখে ভর করছে নতুন আতঙ্ক, বিষাক্ত পোকামাকড়ের ভয়। ঘরবাড়ি ছেড়ে নারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হলেও শেষ সম্বল ভিটেমাটি আর গৃহপালিত পশু পাহারা দিতে বুক সমান পানিতে রাত জাগছেন পুরুষরা। এদিকে তলিয়ে গেছে টয়লেট ও টিউবওয়েল, যার ফলে দেখা দিয়েছে তীব্র স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সংকট। মোহাম্মদ জালালের তোলা ছবিতে রুকুন উদ্দিনের রিপোর্ট। দিনের আলো ফুরিয়ে দক্ষিণ চট্টগ্রামের আকাশে যখন রাতের অন্ধকার নেমে আসে, তখন বানভাসী মানুষের মনে ভর করে নতুন এক আতঙ্ক। বন্যার পানির সঙ্গে ভেসে আসা বিষাক্ত সাপ ও বিভিন্ন পোকামাকড়ের ভয়ে এখন চরম উৎকণ্ঠায় দিন কাটছে দুর্গত এলাকার বাসিন্দাদের। নিরাপত্তার কথা বিবেচনা করে সাতকানিয়ার মধ্যম চরদি এলাকার প্রায় সব নারী ও শিশুকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। তবে বুক সমান পানি আর বিষাক্ত প্রাণীর ঝুঁকি উপেক্ষা করে নিজেদের ভিটে মাটি আগলে রেখেছেন এলাকার পুরুষরা। এই এলাকায় এখন 5 দিন পর্যন্ত পানি অবস্থায়, মানে কি এখানে জনশূন্য অবস্থা। চোখের নিচে নিচে পানি থাকে, ওখান থেকে সাপ বিভিন্ন পোকামাকড়ের কোন সময় আসে ওই বইয়ে ঘুম হয় না আর কি। পোকামাকড়ের আতঙ্কের পাশাপাশি এখন এই অঞ্চলের সবচেয়ে বড় সংকট বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা। বন্যার পানিতে তলিয়ে গেছে অধিকাংশ নলকূপ ও শৌচাগার, ফলে দৈনন্দিন প্রয়োজন মেটাতে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। এর মধ্যে দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাবও। টয়লেটগুলো যখন নাকি পানির সাথে মিশছে, সবগুলো মিলিয়ে মোটামুটি যে জগা খিচুড়ি একটা পচা অবস্থা, এই অবস্থার কারণে শিশুরা বাইরে বের হতে পারছে না। যারাই বের হচ্ছে তাদের পায়ে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, ক্ষত হয়ে যাচ্ছে। পানি যখন একটু নামতে শুরু করেছে তখন পানিবাহিত রোগ, ডায়রিয়া, জ্বর, সর্দি, এখানে আমরা এখানে বহু মানুষ আক্রান্ত হয়েছে, মেডিকেলও কয়েকজন আছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে পরিস্থিতি মোকাবেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। আমাদের প্রত্যেকটি ইউনিয়নে মেডিকেল টিম কাজ করছে। দুর্গত এলাকায় যেগুলো আশ্রয় কেন্দ্র আছে সেখানে মেডিকেল টিম অলরেডি কাজ করতেছে। আমাদের পর্যাপ্ত ওআরএস, কলেরা স্যালাইন, অ্যান্টিভেনম, সাপে কাটার ওষুধ এবং পানির বিশুদ্ধ ট্যাবলেট সব পর্যাপ্ত আছে এবং সাপ্লাই দিচ্ছি। আমরা জনগণকে সতর্ক থাকতে বলছি, পানি বিশুদ্ধ ট্যাবলেট দিচ্ছি, বিশুদ্ধ পানি খাওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। তারপরেও যদি কোনো অসুবিধা হয় দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া, ডাক্তার হসপিটালে আসা এবং আসলে সাথে যাতে কোনো অবহেলা না হয় সেজন্য আমরা দিচ্ছি পরামর্শ। দুর্গম এলাকায় এখনো পর্যন্ত চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের। রুকুন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কমতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে রাস্তাঘাট, ফসলি জমি এবং পাহাড় ধসের ভয়াবহ চিত্র। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন মিশু মল্লিক, বান্দরবান থেকে আকাশ মার্মা এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আক্তার হোসেন। শুরুতেই যাব রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, বন্যায় জেলার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? যেহেতু পানি কমতে শুরু করেছে, এখন তো ক্ষয়ক্ষতির পরিমাণ দৃশ্যমান হতে শুরু করেছে, সেই সঙ্গে আসলে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আলিফ, আপনি ঠিকই বলছিলেন, আসলে বন্যার পানি কমতে শুরু করেছে এবং বন্যার পানি যতই নামতে শুরু করেছে ততই দৃশ্যমান হয়ে ক্ষতগুলো আসলে ফুটে উঠছে। আমি যদি একটু বন্যার তথ্যের কথা বলি, বন্যার ক্ষতির তথ্যের কথা বলি, আসলে জেলা প্রশাসন থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এই বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো আনুষ্ঠানিক বিবৃতি আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর সহ অন্যান্য যে সকল সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে সেখানে যোগাযোগ করে আমরা যেটা জানতে পেরেছি, এবারের বন্যায় আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা। কারণ প্রতি বছরই আসলে এটা হয়ে থাকে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সবচেয়ে বেশি বন্যা কবলিত হয় এবং সেখানে
ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে প্রায় 800 হেক্টর জমি হচ্ছে ধানি জমি এবং এখানে আউশ আমন সহ বিভিন্ন প্রজাতির বীজতলা রয়েছে। সেই বীজতলাগুলো আসলে একেবারেই ধ্বংস হয়ে গেছে। প্রাণী খাতের কথা যদি বলি, আসলে প্রাণী খাতে এখনো পর্যন্ত আমাদের কাছে যে প্রাথমিকভাবে যে তথ্যটা আমরা প্রাণী খাত অধিদপ্তর থেকে পেয়েছি, 10টি গরু এবং 2500 মুরগি এখনো পর্যন্ত মারা গেছে। এছাড়াও প্রায় 708 একর চারণভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি 1012 টন শুকনো খড় ক্ষতিগ্রস্ত হয়েছে, 80 টন কাঁচা ঘাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হচ্ছে আসলে প্রাণী খাতের এখনো পর্যন্ত আমার কাছে প্রাথমিক তথ্য। আর যদি সড়কের ক্ষয়ক্ষতির কথা বলি, সড়ক সবচেয়ে বেশি ক্ষয়গ্রস্ত হয়েছে বাঘাইছড়ি উপজেলায়। সেখানে প্রায় 50 কিলোমিটার সড়ক, কাঁচা পাকা সড়ক, গ্রামীণ সড়ক আসলে একেবারে ভেঙে গেছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় বলে রাখতে চাই যে বাঘাইছড়ি, খাগড়াছড়ি এবং মারিশার যে সড়ক, সেটি আসলে বুধবার থেকে এখনো পর্যন্ত বন্ধ আছে, কারণ বিশাল একটা অংশ ধসে গেছে। সড়ক বিভাগ থেকে সেটি মেরামতের কাজ চলছে, কিন্তু এটি আসলে তখনই আমরা যখন কথা বলেছিলাম নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদারের সাথে, তিনি তখনই মিশু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছিলেন আসলে রাঙামাটির সবশেষ খবরাখবর। এ পর্যায়ে আমরা একটু বান্দরবনের খবর শুনে আসতে চাই। সেখানে আছেন সহকর্মী আকাশ মার্মা। আকাশ, বান্দরবনের ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কেমন এবং সেখানে যে সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আলিফ, যেহেতু গত 2 দিন ধরে বান্দরবনে বৃষ্টি নাই বললে চলে, তো সাঙ্গপানে প্রচুর নেমে গেছে। তাই এছাড়া যে সাধারণ মানুষ রয়েছে তারাও বাড়ি ফিরতে শুরু করেছেন। যদি ক্ষয়ক্ষতির কথা বলি, বান্দরবান জেলা প্রশাসকের পক্ষ থেকে এই যে সকাল 11টায় প্রেস ব্রিফিং করার কথা রয়েছে, সেখানে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের সেটি তারা তালিকা প্রকাশ করবেন। তবে আমার কাছে এই মুহূর্তে পাওয়ার তথ্য হচ্ছে যে কৃষি বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 7 উপজেলায় প্রায় 1500 হেক্টর জমি, তাদের ফসলের জমি ডুবে গেছে এবং প্রায় 2000-এরও বেশি কৃষক সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে যে ক্ষতিগ্রস্ত প্রণোদনা দিতে সরকারের সাথে কথা বলে তাদেরকে ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়া আশ্বাস দিয়েছেন যে কৃষি বিভাগ। এছাড়া যে এলজিডি অভ্যন্তরীণ সড়কের যে ক্ষয়ক্ষতিগ্রস্ত সেটি এখনো পরিমাণ আমরা পাইনি। একই সাথে যে পানি সম্পদ, একই সাথে যেসব নানা আনুষঙ্গিক ক্ষতিগ্রস্ত সেগুলো আমরা এখনো তথ্য পাইনি। তবে পর্যটন যেটা বলি, যারা যে হোটেল মোটেল যেগুলো ডুবে গিয়েছিল, বন্যার তলে গিয়েছিল, তাদের সাথে আমরা কথা বলেছি। হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজ জানিয়েছেন যে প্রায় তাদেরও যে ক্ষয়ক্ষতি প্রায় 1 কোটির উপরে তাদেরও জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে দুপুর 11টায় যে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলনে যেসব ক্ষতি হবে সেসব আমরা এই পরবর্তী খবরে আমরা জানাতে পারবো। আলিফ। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বান্দরবানের খবর। এ পর্যায়ে যেতে চাই খাগড়াছড়িতে। সেখানে আছেন সহকর্মী আক্তার হোসেন। আক্তার, যেমনটি আমরা জানতে পেরেছি, খাগড়াছড়িতে কিন্তু দিঘিনালা বাঘাইছড়ি যে সড়ক রয়েছে সেটি ডেবে গেছে। তো সেই সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? এছাড়াও ক্ষয়ক্ষতির কি খবর আপনার কাছে আছে? আলিফ, ঠিক গেল কয়েকদিনে যে ভারী বর্ষণ, সে বর্ষণের ফলে মাইনি এবং চেঙ্গি নদীর পানিতে প্লাবিত হয়ে যে নিম্নাঞ্চল যে গ্রামগুলো ছিল সেগুলো প্লাবিত হয়েছে। অর্থাৎ এখানে এই টানা কয়েকদিন পানি জলমগ্ন থাকার ফলে এখানে যেমনটা হয়েছে, অর্থাৎ বসতঘর এবং কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যে তথ্যটি পেয়েছি গতকাল, অর্থাৎ দিঘিনালার যে মেরুং এলাকাটি বেশি প্লাবিত ছিল, সেখানে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক যিনি ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি সরজমিনে পরিদর্শন করেছেন এবং তিনি আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন, অর্থাৎ 1031 হেক্টর জমি ফসল খাগড়াছড়িতে এই প্লাবিত পানির ফলে কিন্তু আক্রান্ত হয়েছে। তার মধ্যে 233 হেক্টর জমির ফসল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে আপনার যে গ্রামীণ সড়ক এবং পিচঢালার যে সড়ক, সেই সড়কও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে আমাদেরকে সড়ক ও জনপদ থেকে যে বিষয়টি জানিয়েছে, অর্থাৎ 11.5 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি যেমনটা বলেছেন যত 4.5 কোটি টাকা ব্যয় হয়েছে, তবে তিনি এমনটাও বলেছেন যে সেই 11.5 কিলোমিটার সড়ক যদি টেকসই কাজ করতে হয় তাহলে অন্তত 20 থেকে 21 কোটি টাকার একটি বরাদ্দ প্রয়োজন হবে, এমনটা জানিয়েছে। আবার আমি যদি আপনাকে আরেকটি বিষয় বলি, গত 8 দিন যাবৎ বাঘাইছড়ি উপজেলার সাথে সারা দেশে যে সড়ক যোগাযোগ রয়েছে 3 কিলো এলাকায়, সেখানে ভারী বর্ষণের ফলে কিন্তু সেই সড়ক দেবে গিয়েছে। এর ফলে আমরা যেমনটা দেখেছি গত 7 থেকে 8 দিন যাবত কিন্তু সেই সড়কে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। তবে সড়ক ও জনপদের পক্ষ থেকে আমরা দেখেছি সেখানে ডুজার দিয়ে মাটি কেটে এবং সেই রাস্তা
সংস্কারের যে কাজ সেটি কিন্তু গত কয়েকদিন যাবৎ চলমান ছিল। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ খাগড়াছড়ির বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে। আলিফ। আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম পার্বত্য জেলাগুলোর যে বন্যা পরিস্থিতি, সেখানকার ক্ষয়ক্ষতি সহ নানা বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার বন্যার কবলে দেশের উত্তর পূর্বাঞ্চল। উজানের ঢলে এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 2 দিন ধরে পানির নিচে সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন এলাকাও। অতিবৃষ্টি ও উজানের ঢলে হু হু করে বাড়ছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগরা, মণিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। জলাবদ্ধতা তৈরি হয়েছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় ও কাস্টমস হাউস এলাকায়। উজানের ঢল আর বৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়েছে তাহিরপুরের আনোয়ারপুর সড়ক। এতে জেলা শহরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পানিতে নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসল। জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জেলায় নদ নদীর পানি বাড়ছে। কোথাও বিপদসীমার কাছাকাছি, কোথাও এরই মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে নতুন করে উদ্বেগ বাড়ছে বন্যার শঙ্কার। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে ফরহাদ হোসেন এবং লালমনিরহাট থেকে সাব্বির আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতেই যেতে যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন সহকর্মী ফরহাদ। ফরহাদ, জেলার নদ নদীর পানির বর্তমান কি অবস্থা এবং বন্যার কোনো শঙ্কা আছে কিনা জানাবেন। আলিফ, আপনি যেমনটা বলছিলেন, আসলে মৌলভীবাজারে ইতিমধ্যে কিন্তু একটি বড় ধরনের নদী ভাঙ্গনের কারণে বন্যার সৃষ্টি হয়েছিল এবং এই যে নিম্নাঞ্চল, যেটা এই নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়েছিল। ইতিমধ্যেই বিপদসীমার অনেক নিচ দিয়েই কিন্তু মৌলভীবাজারের যে কয়টি নদী রয়েছে সবগুলো নদীর পানি বিপদসীমার নিচে নেমে গিয়েছে। এখনো যে পরিস্থিতি হচ্ছে সেটি হচ্ছে যে নিম্নাঞ্চলে অর্থাৎ হাওড়াঞ্চলে যে পানি, এখানকার পানিগুলো হাওড়াঞ্চলের দিকে গিয়েছে এবং সেখানে যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোর লোকজন কিন্তু এখন অনেকটা পানিবন্দী জীবনযাপন করছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমি যদি আপনাকে আরও জানাই যে এই যে আমার পিছনে যে বাঁধটি দেখতে পাচ্ছেন, এই বাঁধটি কিন্তু কিছুদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার রাতে এটি ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পর এখনো পর্যন্ত এটি মেরামত বা এটি বন্ধ করার মতো কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে যে কোনো মুহূর্তে যদি আবার ভারতের শহরে যদি বৃষ্টিপাত হয়, অর্থাৎ সেখানকার বৃষ্টিপাতের কারণে যে পানি, সেই পানি যদি মনু নদীর দিয়ে এখান পর্যন্ত চলে আসে, তাহলে কিন্তু খুব দ্রুত সহজেই পানি শহরে অর্থাৎ রাজনগর এবং মৌলভীবাজার সদর উপজেলা, কুলাউড়া উপজেলা এগুলোকে প্লাবিত করতে পারে। ফলে এখানকার মানুষরা কিন্তু এখনো আতঙ্কে আছেন। আমরা এখানে আসতে আসতে দেখেছি বিভিন্ন বাড়িঘরের লোকজন যারা তাদের আসবাবপত্রগুলো তারা বের করছেন এবং তারা সেগুলো শুকানোর চেষ্টা করছেন। যে ফসলগুলো রয়েছে সে ফসলগুলো কিন্তু তারা ইতিমধ্যে শুকানোর চেষ্টা করছেন। অনেক ধান তারা ভিজে গিয়েছে বৃষ্টিপাতের কারণে এবং বন্যার কারণে। এখানকার যে পরিস্থিতি আমি যদি একটু আপনাকে দেখাই, যে আমার পিছনে যে বাড়িঘরগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা পানির নিচে তলিয়ে গিয়েছিল। তলিয়ে যাওয়ার পর সেগুলোতে যারা লোকজন ছিলেন তারা কিন্তু অনেকে কিন্তু বাঁধের উপরে আশ্রয় নিয়েছিলেন এবং এখন পর্যন্ত তারা অনেকেই আশ্রয় নিয়েছেন, সেখানেই রয়েছেন। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। আলিফ। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম মৌলভীবাজারের খবর। এ পর্যায়ে যেতে চাই লালমনিরহাটে, সেখানে আছেন সাব্বির। সাব্বির, তিস্তার পানি এবং নদী ভাঙনের সবশেষ পরিস্থিতি কি? আলিফ, গতকাল থেকেই কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গতকাল
গতকাল তিস্তার পানি বিপদসীমার বিকেল থেকে বিপদসীমার 3 সেন্টিমিটার অতিক্রম করে এবং আজ তিস্তার পানি সকাল 6টার তথ্য রয়েছে, সেই সকাল 6টার তথ্য মধ্যে তিস্তার পানি 52.22 সেন্টিমিটার, যা বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে গতকাল থেকে কিন্তু গতকাল বিকেলের পর তিস্তার পানি 52.25-26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, যা বিপদসীমার 10 সেন্টিমিটার। আসলে এত দীর্ঘ সময় এবারই প্রথম এত দীর্ঘ সময় বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘ প্রায় 12 ঘন্টারও অধিক সময় কিন্তু তিস্তার পানি এই বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করলো। এর ফলে তিস্তার পানি যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি, সানিয়াজান, সিন্ধুন্না, পাটিকাপাড়া এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, ভোটমারি, কাকিনা এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোচা এবং লালমনিরহাট শহরের কালমাটি সহ বেশ কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, ইতিমধ্যে কিন্তু তিস্তার পানি একেবারেই নদী থেকে একটা লোকালয়ে প্রবেশ করেছে এবং যে এই লোকালয়ে যে ধানের বীজ মানুষ রোপণ করেছিল, পাট রোপণ করেছিল, বাদাম চাষ করেছিল, এই ফসলগুলোর কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাকে জানিয়ে রেখে যে এ নিয়ে প্রায় 5ম দফা তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করলো। এর কারণে কিন্তু দফায় দফায় কৃষকদের কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনাকে এর মাঝে একটু স্বস্তির খবর দিই, সেটি হচ্ছে গতকাল থেকে কিন্তু এই লালমনিরহাটের আশপাশের যে জেলা কয়েকটি আছে, সেই জেলায় কিন্তু বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু তিস্তার পানি কিন্তু কিছুটা কমেছে। এই হচ্ছে লালমনিরহাটের তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ। আলিফ, ধন্যবাদ। এ পর্যায়ে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন সহকর্মী আব্দুল আল মাহমুদ। মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার যেসব এলাকা প্লাবিত হয়েছে সেখানকার সবশেষ পরিস্থিতি কি? ধন্যবাদ আলিফ। আমি এই মুহূর্তে আছি আখাউড়ার যে স্থলবন্দরটি রয়েছে সেই এলাকাটিতে। গতকাল কয়েকদিনের টানা বর্ষণের ফলে গতকাল কিন্তু আখাউড়ার এই স্থলবন্দর এলাকার আশপাশের নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছিল, কিন্তু গতকাল বিকেল থেকে বৃষ্টিপাত না হওয়ায় সেই পানিটি কিন্তু এখন অনেকটাই সরে যাচ্ছে। তবে এই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে যেই ঢলের পানি নেমে আসে, এই পানিটি কিন্তু আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কিছু নিম্নাঞ্চলে চলে যাচ্ছে এবং সেখানকার নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছিল। তবে আমরা যেটি শুনতে পেরেছি, ইতিমধ্যে ভারী বর্ষণ আর না হওয়ার কারণে এই কসবার পানিটাও এখন খুব একটা নেই, অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। তবে এই ধরনের অব্যাহত বর্ষণ যদি বিগত কয়েকদিন যেভাবে ছিল এইভাবে যদি চলতে থাকে, তো আশঙ্কা করা যায় যে এই আখাউড়ার ইমিগ্রেশন এবং অন্যান্য নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল কিন্তু আমরা লক্ষ্য করেছি আখাউড়া ইমিগ্রেশনের আশপাশে যে ছোট ছোট দোকান এবং সিএনএফ এজেন্টদের যা অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছিল। তবে বন্দরের যাত্রী পারাপার এবং মালামাল পরিবহনে কিন্তু কোনো ধরনের প্রভাব আমরা লক্ষ্য করিনি। এখন পর্যন্ত সবকিছুই স্বাভাবিক আছে। এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে মাহমুদ। জানছিলাম আসলে আপনার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সবশেষ খবরাখবর, সেই সঙ্গে সহকর্মীরা আরও জানাচ্ছিলেন লালমনিরহাট এবং মৌলভীবাজার থেকে সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। যার কারণে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাজধানী। তিলোত্তমা এই নগরীর 50% ড্রেনই কার্যকরভাবে পানি নিষ্কাশন করতে পারে না, তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি আলাদা টাস্কফোর্স চান বিশেষজ্ঞরা। সিটি কর্পোরেশন বলছে রাতারাতি এই সংকটের সমাধান সম্ভব নয়, প্রয়োজন অন্তত 2 বছর। জিসান আহমেদের রিপোর্ট। রাজধানীর কাজীপাড়া কয়েক মাস ধরেই চলছে ড্রেনেজ উন্নয়ন কাজ, কিন্তু জলাবদ্ধতা থেকে স্বস্তি মিলছে না স্থানীয়দের। তো আনফরচুনেটলি এটা বলা যেতে পারে যে এটা নিয়ে কাজ তেমন পরিমাণে হয় নাই, যতটুকু কাজ হয়েছে এটা সাফিসিয়েন্ট না। ড্রেনগুলো প্রশস্ত একদমই চিকন, এটা যদি আর প্রশস্ত হইতো অবশ্যই আমাদের পানিগুলো আটকাইতো না। একটুখানি ভারী বৃষ্টি হলেই নিউ মার্কেট, মিরপুর সহ নগরীর বিভিন্ন এলাকায় কোমর সমান পর্যন্ত পানি ওঠে। বছরের পর বছর ধরে বদলাচ্ছে না এই চিত্র। আচ্ছা 20 বছরতে এই অবস্থায় আমি দেখতেছি, কোনো উন্নতি নেই। এটা একটু বৃষ্টি নামলে জলাবদ্ধতা এমনভাবে করে, এটা আসলে সিটি কর্পোরেশনে এটা দিকে নজর দেওয়া উচিত। এই ড্রেনেজ ব্যবস্থাগুলো আসলে আমাদের
সেই স্বাধীনের পর থেকে আমরা দেখি নাই যে এটার কোনো উন্নতি হইতে। আজ 2 দিন পানি কতটুকু হয়েছে, গতকাল কতটুকু হয়েছে, এটি হচ্ছে সব দুর্নীতি ব্যাস। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীতে জলাবদ্ধতার মূল কারণ হলো দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, জলাধারের অভাব, ঢাকার খাল ও নদ নদীর নাব্যতার ঘাটতি ও নাগরিক সেবা সংশ্লিষ্ট সংস্থার নেই সমন্বিত কোনো উদ্যোগ। প্রায় 50% ড্রেনের কার্যকর পানি নিষ্কাশন সক্ষমতা নেই, অপরিকল্পিত নগরায়নে কমে গেছে জলাশয় ও সবুজ এলাকা, ফলে মাটিতে পানি শোষণের সুযোগ নেই, নদ নদীর নাব্যতা কমে যায়, বাধাগ্রস্ত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের অভাব। মাত্র 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এটা হ্যাঁ ভারী বৃষ্টি, বাট এটা তো ড্রেন করতে 3-4 ঘন্টার বেশি লাগার কথা না। তো আমরা দেখি যে 2 দিনেও পানি সরতেছে না, হ্যাঁ, এবং ভয়ঙ্কর অবস্থা। একটা ক্যাপিটাল শহর সেটা যদি পানিতে এরকম ডুবে থাকে, সেখান থেকে নৌকা চলে, যেটা 88 বন্যায় দেখছি, তো এরকম অবস্থা আসলে ঢাকায় যে চিটাগাংও তাই, এবং শত কোটি টাকা ব্যয় করেও কাজ হচ্ছে না, কারণ এখানে প্রপার প্ল্যানিং এবং এক্সিকিউশন ইমপ্লিমেন্টেশন কিন্তু হচ্ছে না। জলাবদ্ধতা মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি বিশেষ টাস্কফোর্স গঠনের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এই মুহূর্তেই সরকারের উচিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে যেখানে জবাবদিহিতামূলক একটি নাগরিক বন্দোবস্ত থাকবে, এবং যেখানে নগর সরকারও 11টা মন্ত্রণালয়ের 54টা সংস্থার বিশৃঙ্খল পরস্পর বিরোধী প্রকল্প এবং সমন্বয়ী কার্যক্রমের বিপরীতে একটি সমন্বিত কর্মধারায় পরিকল্পিতভাবে জনগণকে অন্তর্ভুক্ত করে একটি পরিকল্পিত যাত্রায় ঘুরে দাঁড়াবে। পরিস্থিতির উন্নয়নে 2 বছর সময় চাইলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। বিডিআর এর ভিতর দিয়ে একটা নিষ্কাশনের ওয়ে ছিল, সেই ওয়েটা বন্ধ হয়ে গেছে। ঢাকা শহরে যদি আরও 8 থেকে 10টা আমরা এই ধরনের ওয়ে আউট বের করতে পারি, যেটা সরাসরি আমরা নদীতে পানিটা নিয়ে যেতে পারবো, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা থেকে অনেকটা আমরা মুক্তি দিতে সক্ষম হব। রাজধানীতে কয়েক ঘন্টার ভারী বর্ষণে তলিয়ে যায় সড়ক, স্থবির হয়ে পড়ে সাধারণ মানুষের জীবন, বন্ধ হয়ে যায় যান চলাচল। অথচ এই সমস্যা সমাধানে সরকার বছরের পর বছর কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে আসছেন। বিশেষজ্ঞদের মতে ড্রেন নিয়মিত পরিষ্কার, রাজধানীর খাল পুনরুদ্ধার ও সব সংস্থার সমন্বিত উদ্যোগ ব্যতীত এই সমস্যা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। রাজধানীর অনেক মানুষের কাছে বৃষ্টি মানে স্বস্তি, কিন্তু যাদের মাথার উপর স্থায়ী কোনো ছাদ নেই তাদের কাছে প্রতিটি বর্ষার রাত মানে অনিশ্চয়তা আর সংগ্রাম। তবে সবচেয়ে বেশি কষ্টে ছিলেন ফুটপাত, ওভারব্রিজ আর খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষেরা। তবে বৃষ্টি কমায় অনেকে আবার ফুটপাতে ফিরেছেন। এখনও রয়ে গেছে নিরাপদ আশ্রয়ের সংকট। টানা 1 সপ্তাহে সেই দুর্ভোগের গল্প জানাচ্ছেন আইমন সাজিদ। টানা কয়েকদিনের বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী। সবচেয়ে বেশি কষ্টে রাত পার করেছেন ফুটপাত, ওভারব্রিজ আর খোলা আকাশের নিচে রাত কাটানো মানুষ। রাজধানীর খামারবাড়ি মোড়। রাত হলে এখানকার ফুটপাতে ঘুমিয়ে পড়েন প্রায় অর্ধশতাধিক ভবঘুরে ও ছিন্নমূল মানুষ। কিন্তু বৃষ্টি কমে আসা এই রাতে দেখা গেল ভিন্ন চিত্র। মাত্র 2-1 জন ছাড়া প্রায় কেউ নেই। স্থানীয়রা বলছেন টানা বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয়ে এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে গেছেন তারা। এখানে প্রতিনিয়তই মানুষ ঘুমায়। রিসেন্টলি বৃষ্টির কারণে এখানে আপাতত মানুষ নেই আর কি, তো বৃষ্টি কমে গেলে আবার মানুষ ঘুমায় আর কি এখানে। আজকে 3-4 দিন বৃষ্টি যাবতের কারণে তাদের দেখা যাচ্ছে না, হয়তো 1-2 জন থাকতে পারে। বৃষ্টির কারণে তারা অনেক কষ্ট পাইছে, কষ্ট পায় মেট্রো রেলের নিচে চলে গেছে। রোদ উঠলেই আবার ভরে যাবে। ফার্মগেট ফুটওভার ব্রিজে গিয়ে দেখা যায় উল্টো চিত্র। ব্রিজের বিভিন্ন অংশে আশ্রয় নিয়েছেন শতাধিক মানুষ। তাদের অনেকেই জানান আশেপাশের খোলা জায়গা পানিতে তলিয়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে ওভারব্রিজই ছিল তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। বৃষ্টির জন্য কাম গাইছ নাই, কালকে যে ভিজছি কাম করুম, এই যে দেখেন ভিজা পাঞ্জাবি মুঞ্জাবি রোদ দিয়েছি আমি। কালকে রাতের বৃষ্টি বিচ্ছে মনে হয় আপনার সারা রাত ভিজা কাপড়ে ঘুমাইছি, এখন শরীর সহ আমার গেঞ্জি সহ গন্ধ বাড়িছে। 8-9 দিন বৃষ্টি হতেছে, আমরা একবেলা খাইলে 3 বেলা না খাইতে, ঠিক আছে। আমাদের মতন হাজার হাজার মানুষ আছে রাস্তায়, ঠিক আছে, অসহায় দরিদ্র, তাদের কোনো স্থান নাই। তবে সোমবার দুপুরের পর বৃষ্টি কমে আসায় আবার ফুটপাতে ফিরতে শুরু করেছেন অনেকে। খামারবাড়ি মেট্রো রেলের নিচে, কাউরন বাজার, বাংলা মোটর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন ছিন্নমূল এই মানুষেরা।
বৃষ্টি কমলেও ফুটপাতের মানুষের জীবনযুদ্ধ থেমে নেই। মাথা গোঁজার একটি নিরাপদ জায়গার অপেক্ষায় প্রতিদিনই নতুন করে শুরু হয় তাদের বেঁচে থাকার লড়াই। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী বলেছেন, অতিবৃষ্টি অনাবৃষ্টি যে বার্তা দিচ্ছে তার প্রস্তুতি হিসেবেই সবুজ দেশ গড়ার পথে সরকার। বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় গাছ লাগানোর আহ্বান। এ সময় জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও তা পরিষ্কার রাখার উপরও জোর দিয়েছেন সরকার প্রধান। কখনো দাবদাহ, কখনো ভারী বর্ষণে বিপর্যস্ত জনপদ, কখনো নদীর উত্তাল স্রোত ভাসিয়ে নিচ্ছে জীবনের সমস্ত সঞ্চয়। প্রকৃতি যেন প্রতিদিনই দিচ্ছে গভীর এক সতর্কবার্তা। এই বাস্তবতায় এক মুঠো সবুজের প্রত্যাশায় বরিশালে প্রধানমন্ত্রী গৌরনদীতে গাছ লাগালেন নিজ হাতে, দিলেন সবুজ দেশ বিনির্মাণের বার্তা। সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। তার মতে একটি চারা আজকে বন্যা জলাবদ্ধতা দূর করতে না পারলেও হতে পারে আগামীর দুর্যোগ মোকাবেলার ছোট্ট সূচনা। সারা দেশের মতো বরিশালের আকাশও কয়েকদিন ধরেই অঝরে কাঁদছে। এই ভারী বর্ষণে দেশের এক প্রান্তে পানিবন্দী মানুষ, কোথাও বা নদী ভাঙনে মুহূর্তেই বিলীন হচ্ছে দীর্ঘদিনের জমানো স্বপ্ন। এমনই এক বাস্তবতায় বরিশাল সফরে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানিয়ে দিলেন তার স্পষ্ট বার্তা, তা হলো প্রকৃতি হারলে হেরে যাবে বাংলাদেশ। এই সফরে তাই প্রধানমন্ত্রী তার কর্মসূচির স্মৃতি নয়, রেখে গেলেন প্রকৃতিকে বাঁচানোর এক প্রতীকী অঙ্গীকার। পরে বাটাজোড়ে ফ্যামিলি কার্ড বিতরণ করেন সরকার প্রধান, কথা বলেন সুবিধাভোগীদের সঙ্গে। আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। পরিদর্শন করেন বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া। এরপরই সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন তারেক রহমান। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই প্রত্যেকটি গাছের, এই 350 গাছের যত্ন আমাদেরকে নিতে হবে। জাকারি আহমেদ, স্টার নিউজ, বরিশাল। ফেনী, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রাম সহ বন্যা দুর্গত 11 জেলার স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করেছে মন্ত্রণালয়। চালু করা হচ্ছে হটলাইন। সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, স্বাস্থ্য উপকরণের কোনো ঘাটতি নেই এবং নেওয়া হয়েছে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতিও। বৃষ্টি উজানে ঢলে ভাসছে পার্বত্যাঞ্চল। পাহাড় ধসে বড় প্রাণহানি থেকে শুরু করে সুপেয় পানি ও খাবার সংকটে বানভাসী মানুষ। বিপুল মানুষ রয়েছেন আশ্রয় কেন্দ্রে, দেখা দিচ্ছে রোগবালাই। এ অবস্থায় স্বাস্থ্য পরামর্শের জন্য হটলাইন চালু করেছে মন্ত্রণালয়। এছাড়া স্বাস্থ্য উপকরণের ঘাটতি নেই জানিয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে নেওয়া হয়েছে বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার ব্যবস্থা। আমাদের জেলা প্রশাসক এবং তার সকল স্টাফ, আমাদের সিভিল সার্জন, ডিরেক্টর অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সুপারিনটেন্ডেন্ট অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল, সকলে সমন্বিতভাবে এই বন্যাকে মোকাবেলা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের তথ্য জানিয়ে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছেন তিনি। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। জনগণকে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আমাদের ইউনুদের মাধ্যমে, অন্যান্য কর্মীদের মাধ্যমে সচেতন করা হচ্ছে। এছাড়া আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রসঙ্গে বলেন, শিগগিরই সেখানে পরিদর্শনে যাচ্ছে মন্ত্রণালয়ের টিম, তারপরেই জানানো হবে পরবর্তী করণীয়। ইউনিটিয়া দরজা জানালা ভাঙ্গা টাঙ্গা এগুলো পাঠাইতেছে আমাদের ভিডিও, তারা ভেন্টিলেশনের সিস্টেম করতেছে। তারা একটা দরখাস্ত আমাদেরকে দিয়েছে পুনর্দর্শনের জন্য। আমরা আজকে বসবো, আমরা পরিদর্শন করব। পরিদর্শন করে যদি আমরা ফিজিবল মনে করি, দ্য গভর্নমেন্ট মাইট টেক এ ডিসিশন। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। দর্শক, বেশ কিছু প্রতিবেদন আমরা দেখলাম। এবার আমরা যেটি করতে চাই, আমরা একটু জাতীয় দৈনিকগুলোর দিকে চোখ বোলাতে চাই। আমাদের সাথে ছিল আলিফ, সে কিন্তু অলরেডি চলে গেছে। আপনাদের সে জাতীয় দৈনিকগুলোর প্রথম পাতায় কোন শিরোনামগুলো আজ গুরুত্ব সহকারে স্থান পেয়েছে সেটি আমরা জেনে নেব আলিফের কাছ থেকে। ফারদিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গুড মর্নিং বাংলাদেশে প্রতিদিনই আমরা যে কাজটি করে থাকি, দর্শকদের অনেকেরই অভ্যাস থাকে দিনের শুরুটা পত্রিকার পাতায় চোখ বোলাতে বোলাতে, এবং সেই কাজটি সহজ করে দিতেই আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রধান শিরোনামগুলো দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমরা প্রথম আজ শুরু করতে চাচ্ছি দৈনিক প্রথম আলো থেকে, এবং দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে দিব। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে শিরোনাম করা হয়েছে পানি কমছে, লড়াই টিকে থাকার, অর্থাৎ দেশের বন্যা পরিস্থিতি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে, যেখানে আসলে বলা হচ্ছে চলতি মাসের 5 তারিখ থেকে অর্থাৎ 5 জুলাই থেকে যে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের প্রভাবে, সেই সঙ্গে ভারী বর্ষণের প্রভাবে দেশের পার্বত্য অঞ্চলগুলো যেরকম প্লাবিত হয়েছে, সেই সঙ্গে কিন্তু উত্তর পূর্বাঞ্চলেরও বেশ কিছু জেলার বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে, এবং সেই প্লাবিত হওয়ার প্রভাব ধীরে ধীরে যেমন ফুটে উঠছে পানি নামার সঙ্গে সঙ্গে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু ক্ষয়ক্ষতির যে ব্যাপক চিত্র, সেই চিত্র ধরা পড়ছে, এবং সেই খবরাখবরগুলো এখানে রয়েছে। অর্থাৎ পানি কমতে শুরু করেছে, যারা আশ্রয় কেন্দ্রে স্থান পেয়েছিলেন তারা আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ গৃহে ফিরতে শুরু করলেও তারা আসলে এখন টিকে থাকার যে সংগ্রাম বা লড়াই, সেই লড়াই এখন তাদের চালিয়ে যেতে হচ্ছে, সেই খবরটি এখানে প্রতিবেদনের শুরুতে উঠে এসেছে। দর্শক, এই জায়গায় বেশ কিছু জিনিস কিন্তু তুলে ধরা হয়েছে, সেটি হচ্ছে 5 জুলাই থেকে যে ভারী বর্ষণ শুরু হলো, সেই 5 জুলাই থেকে ভারী বর্ষণ শুরু হবে এমন পূর্বাভাস কিন্তু আগে থেকেই দেশের যে সরকার এবং সরকারের যে মন্ত্রণালয়গুলো সেখানে কিন্তু ছিল, অর্থাৎ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাছে এই তথ্য ছিল। এছাড়াও এল নিনোর প্রভাবে যে ভারী বর্ষণ হতে যাচ্ছে এবং তার ফলে পাহাড়ি ঢল সহ যে নানা ধরনের দুর্যোগের আশঙ্কা, সেটির যে আগাম তথ্য সেটি মন্ত্রণালয়ের জানা থাকা সত্ত্বেও সেই জায়গায় মাঠ পর্যায়ে যে ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার ছিল, ত্রাণ সামগ্রী সংগ্রহ সহ জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার যে পূর্ব প্রস্তুতি, সেটি আসলে প্রশাসনের মাঠ পর্যায়ে যারা কর্মী ছিলেন তাদের কাছ থেকে সেরকম কোনো পূর্ব প্রস্তুতি আসলে দেখা যায়নি। এই ব্যাপারটিকে কিন্তু বিশেষজ্ঞরা ভালোই দায়ী করছেন। সেই সঙ্গে আরও যে খবরগুলো রয়েছে সেগুলো যদি জানিয়ে দেওয়ার চেষ্টা করি, 33 ঘন্টা পরও ঢাকার কিছু এলাকা জলাবদ্ধ, অর্থাৎ এই জায়গায় ঢাকা, রাজধানী ঢাকার যে ড্রেনেজ সিস্টেম, সেই ড্রেনেজ সিস্টেমের যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনা কিন্তু এই গত কয়েকদিনের যে ভারী বর্ষণ তাতে আরও ভালোভাবে ফুটে উঠেছে। অর্থাৎ সেই জায়গায় যেমনটি আসলে হওয়া দরকার ছিল, ড্রেনেজ ব্যবস্থা যদি সঠিকভাবে কার্যকর থাকতো, পানি নেমে যাওয়ার যে গতি, সেই গতি কিন্তু দেখা যায়নি এবং তার প্রভাব পড়তে শুরু করেছে। এই জায়গায় বিশেষজ্ঞরা কিন্তু 4টি প্রধান কারণকে চিহ্নিত করছেন, তবে সেই কারণগুলো আসলে সমাধান করা রাতারাতি সম্ভব হবে না, এমনটিও কিন্তু তারা বলছেন। সেই জায়গায় ঢাকা 2 সিটি কর্পোরেশন তারা আসলে 2 বছর সময় চেয়েছে, যেমনটি আমরা স্টার নিউজের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সেই সঙ্গে আরেকটি খবর এখানে উঠে এসেছে, সেটি হচ্ছে আজও কিন্তু কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, সেই খবরটিও এখানে প্রতিবেদন হিসেবে উঠে এসেছে। মোটামুটি দেশের বন্যা পরিস্থিতি সহ ভারী বর্ষণের যে খবর সেগুলোই আসলে প্রথম পাতার এই শিরোনামগুলোতে আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আরেকটি খবর এখানে প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে সংবিধান সংস্কার নাকি সংশোধন, এই ইস্যুতে কিন্তু নির্বাচনের পর অর্থাৎ সরকার গঠনের পর থেকেই সরকার এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের কথার যে লড়াই সেটি কিন্তু চলে আসছিল, এবং সেই জায়গায় সরকারের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিটি গঠন করার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই জায়গায় দাবি করা হয়েছিল বিরোধী দলের পক্ষ থেকেও সেখানে যে সদস্য কিংবা প্রতিনিধি তাদের থাকার কথা ছিল, তবে বিরোধী দলের পক্ষ থেকে সেটি বারবারই প্রত্যাখ্যান করে আসা হচ্ছিল। তারা আসলে সংবিধান সংশোধন নয়, তারা আসলে সংস্কার চাচ্ছেন, এমন দাবি কিন্তু তাদের পক্ষ থেকে উঠে আসছিল। সেই জায়গায় বিরোধী দলের যে প্রত্যাখ্যান, সেই প্রত্যাখ্যান সহ সংসদ সদস্যদের অর্থাৎ যারা সরকার দল তাদেরই আসলে 12 জন সদস্যের ভিত্তিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সেই খবরটি এখানে প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে যে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের প্রত্যাখ্যান। সেই সঙ্গে বাংলাদেশ রেলওয়ের একটি অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ, সেটিও আসলে এখানে প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, যেখানে শিরোনামটি এরকম যে রেলওয়ের আনিসুর প্রীতি, অর্থাৎ স্টেশনের ভেতরে দোকান বসানোর অনুমতি, সেই সঙ্গে নানা ধরনের ঠিকাদারি কার্যক্রম সবকিছুই আসলে এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, অর্থাৎ আনিসুর নামে এক ব্যক্তি, তাকে দেয়া হচ্ছে। সেই বিষয়টি এখানে প্রতিবেদন করা হয়েছে এবং শিরোনামটি দর্শক আপনাদের জানালাম। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপ চলছে, সেই ফুটবল বিশ্বকাপের খবরও কিন্তু এখানে শিরোনামে রয়েছে। যেমনটি আসলে জানেন, আজ রাতে অর্থাৎ রাত 1টা, যেটি কিনা তারিখ অনুযায়ী আগামী দিন হয়ে যাবে, তবে আজ রাতের পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেমিফাইনালের লড়াই, এবং সেখানে আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স এবং স্পেন, 2 পরাশক্তি বলা যেতে পারে ইউরোপের। তারা আসলে একদিকে যেরকম ইউরোর চ্যাম্পিয়ন স্পেন রয়েছে, অন্যদিকে কিন্তু একই সঙ্গে গত বিশ্বকাপের ফাইনালিস্ট এবং তার আগের বিশ্বকাপ জয়ী ফ্রান্স রয়েছে, যেখানে এমবাপ্পে দারুণ ফর্মে রয়েছেন, অলিসে দারুণ ফর্মে রয়েছেন। তাদের খেলা যে কোনো মুহূর্তে তারা আসলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। সেই সঙ্গে স্পেনও কিন্তু কম যাচ্ছে না, সেখানে লামিন ইয়ামাল তরুণ সেন্সেশন তিনি রয়েছেন, তিনি আসলে কিভাবে জ্বলে উঠবেন বড় ম্যাচে সেটিও আসলে দেখার বিষয়। সেই খবরগুলো এখানে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে আরেকটি শিরোনাম রয়েছে, যেখানে আসলে বলা হয়েছে সেই একই ফ্রান্স স্পেন খেলা নিয়ে, যে ফ্রান্সের বারুদ নাকি স্পেনের শান্ত নদী, অর্থাৎ এই ম্যাচ নিয়ে যে উত্তেজনা সেটি কিন্তু আসলে খবরে ফুটে উঠেছে।
উঠেছে। সেই সঙ্গে যদি আমরা দৈনিক সমকালের খবরাখবর আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে সেটি হচ্ছে দর্শক আপনাদের যেমন বলছিলাম এর আগে প্রথম আলোর খবর জানানোর সময় যে দুর্যোগের পূর্বাভাস জানা সত্ত্বেও মাঠ পর্যায়ে কিন্তু তেমন পূর্ব প্রস্তুতি ছিল না, সেই বিষয়টি এখানে শিরোনাম করা হয়েছে এভাবে, দুর্যোগের পূর্বাভাস ছিল, মাঠে কার্যকর প্রস্তুতি ছিল না। অর্থাৎ এই জায়গায় যেমনটি বলা হচ্ছে যে আশ্রয় কেন্দ্রের প্রস্তুতি সেটি যেরকম পর্যাপ্ত ছিল না, একইভাবে পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম ছিল না, এবং মেডিকেল টিম মাঠে যে ধরনের তদারকি করার কথা দুর্যোগপূর্ণ সময়ে সেটির যে পূর্ব প্রস্তুতি সেটিও কিন্তু নেওয়া ছিল না। এবং এইখানে যে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং দায়িত্বের যে ধরনের গাফিলতি সেই বিষয়গুলো কিন্তু ফুটে উঠেছে, সেই খবরটি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে পাশে আরেকটি প্রতিবেদন দেখা যাচ্ছে, সেখানে এই যে বৃষ্টি পরিস্থিতি কিংবা বন্যা পরিস্থিতি এর মাঝে বা ঢাকা সহ বিভিন্ন জেলায় যে জলাবদ্ধতা এর মাঝেও যে এইচএসসি পরীক্ষার্থীদের যে দুর্ভোগ মোকাবেলা করে বা দুর্ভোগ পোহাতে হয়েছে এইচএসসি পরীক্ষা দিতে, সেই খবরটি এখানে প্রতিবেদন করা হয়েছে। এখানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ এই যে তারা মোটামুটি কেউ কেউ বলছেন তারা এক ধরনের ট্রমায় চলে গেছেন। আমরা এরকম চিত্র দেখেছি যেখানে কিনা পরীক্ষার্থী পানির মাঝে অর্থাৎ পানি ভেঙে তারা হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছেন, এবং সেই জায়গায় আসলে অনেকে জলাবদ্ধ যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা পানিতে পড়ে যাচ্ছে, তাদের অ্যাডমিট কার্ড সহ প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো নিয়ে তারা পরীক্ষা দিতে যায় সেগুলো পানিতে ভিজে যাচ্ছে। অর্থাৎ এই জায়গায় তারা যে এক ধরনের মানসিক যে যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেই খবরাখবরগুলো উঠে আসছে। তো মোটামুটি সেটি আসলে এখানে শিরোনাম করা হয়েছে যে শিক্ষার্থী অভিভাবক ক্ষুব্ধ, সমালোচনার মুখে শিক্ষামন্ত্রী। অর্থাৎ এই জায়গায় শিক্ষামন্ত্রীর যে পদক্ষেপ সেটি নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে। এইচএসসি পরীক্ষা নিয়ে তারা প্রথম থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেমন বলা হচ্ছিল যে দেশের কোনো জায়গায় যদি পরীক্ষা স্থগিত হয় সেই জায়গায় সারা দেশে পরীক্ষা স্থগিত হবে, তবে সেই জায়গায় কার্যকর যে ভূমিকাগুলো সেগুলো কিন্তু দেখা যায়নি। সেই খবরাখবরগুলো এখানে প্রতিবেদন উঠে এসেছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের খবর রয়েছে, যেখানে ফ্রান্স স্পেন ক্লাসিকো আজ শিরোনামে, ফ্রান্স এবং স্পেনের যে খেলা সেটি নিয়ে আসলে একটি প্রতিবেদন করা হয়েছে। এ পর্যায়ে যদি দৈনিক যুগান্তরের খবরাখবর আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম পাতায় উঠে এসেছে একটি বিশেষ প্রতিবেদন যেখানে শিরোনাম করা হয়েছে দেশের প্রদীপ জ্বলে বিদেশে। অর্থাৎ এই জায়গায় বাংলাদেশের যে ব্রেইন ড্রেইন যে কথাটি রয়েছে সেই কথাটির একটি বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যেখানে কিনা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা তরুণ মেধাবী রয়েছেন তারা কিন্তু গবেষণা কিংবা নানা ধরনের যে সুযোগ সুবিধা সেগুলো দেশে তেমন পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণ দেখিয়ে তারা আসলে বিদেশগামী হচ্ছেন, এবং সেখানে উচ্চশিক্ষা গ্রহণের পর দেশে ফিরে আসার যে প্রবণতা সেটি কিন্তু আসলে তরুণ শিক্ষার্থীদের মাঝে দেখা যায় না। তারা বেশিরভাগ ক্ষেত্রে সেখানেই আসলে গবেষণা সহ নানা ধরনের যে কর্মক্ষেত্র সেখানে থিতু হয়ে পড়ছেন, এবং তার প্রভাব কিন্তু দেশের শিক্ষা খাতে পড়তে যাচ্ছে। যেমনটি হয় যে এই মেধাবী শিক্ষার্থীরা দেশে যদি ভূমিকা রাখতে পারতেন সেই ক্ষেত্রে দেশের সর্বোপরি যে অগ্রগতি সেটি কিন্তু হচ্ছে না, এবং সেই জায়গায় একটি বাধার সম্মুখীন হচ্ছে এই ব্রেন ড্রেনের কারণে। এবং সেখানে নানা ধরনের কারণ কিন্তু রয়েছে, অর্থাৎ শিক্ষা খাতে নানা অনিয়ম সহ বরাদ্দের অভাব, এই ধরনের নানা কারণ দেখিয়ে এখানে প্রতিবেদনে কিন্তু উঠে এসেছে সেই খবরাখবরগুলো। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে একটি প্রতিবেদন করা হয়েছে, যেখানে তিনি গতদিন আমরা দেখেছি গৌর নদীর যে এলাকা সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় তিনি ফ্যামিলি কার্ড বিতরণ সহ নানা জায়গায় তিনি নানা কথা বলেছেন, এবং সেখানে তিনি যেমনটি বলেছেন যে সাম্প্রতিক যে পরিবেশগত দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ সেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার সেটি আসলে বিএনপি সরকার এসে কিন্তু নেওয়া শুরু করেছে, এবং সেটি আসলে এখানে প্রতিবেদনে যেমনটি বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি উক্তি শিরোনাম করা হয়েছে, যেখানে তিনি বলেছেন জনসমর্থন থাকলে দেশ পুনর্গঠনে বাধা মানবে না বিএনপি। অর্থাৎ এই জায়গায় কিন্তু নানা ধরনের পদক্ষেপ বিএনপি সরকারের পক্ষ থেকে যে নেওয়া হচ্ছে সেগুলো তিনি বারবারই যেরকম তুলে ধরেন সেরকম তিনি বরিশালেও তুলে ধরার চেষ্টা করেছেন। সেই সঙ্গে ভারী বর্ষণে ঢাকাবাসীর দুর্ভোগ আরও চরমে শিরোনামে জলাবদ্ধতার খবরাখবর এবং সেখানে সিটি কর্পোরেশনের যে ভূমিকা সেটি নিয়ে প্রতিবেদন করা হয়েছে। একই সঙ্গে বন্যা পরিস্থিতির আরও একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি, যেখানে কমছে বানের পানি, ভেসে উঠছে ক্ষত, অর্থাৎ পানি কমার সঙ্গে সঙ্গে যে নানা ধরনের ক্ষয়ক্ষতি চিত্র ফুটে উঠছে সেই খবর উঠে এসেছে। ফাইনালে ওঠার যে মহাযুদ্ধ অর্থাৎ সেমিফাইনালে ফ্রান্স স্পেনের যে ম্যাচ সেটি নিয়ে খবর রয়েছে। সেই সঙ্গে বিরোধী দল ছাড়াই যে সংবিধান সংশোধন কমিটিতে কার্যকর হয়ে যাচ্ছে সে বিষয়টি কিন্তু এখানে প্রতিবেদনে উঠে এসেছে। এই পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম পাতার যে প্রথম শিরোনাম সেটি হচ্ছে থাউজেন্ডস উইদাউট ফুড ইন সাউথ ফ্লাডস হিট নর্থ। অর্থাৎ একদিকে যেরকম দক্ষিণ পূর্বাঞ্চলে যেরকম হাজার হাজার মানুষ খাদ্য এবং নিরাপদ খাবার পানির সংকটে রয়েছে, ঠিক একইভাবে কিন্তু উত্তরাঞ্চলেও বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে, অর্থাৎ হাওড় অঞ্চলে পানি বাড়তে শুরু করেছে। এ ধরনের খবরাখবর তুলে ধরে এখানে একটি শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে এখানে আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, যেখানে IMF লোন নেগোসিয়েশন নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট প্ল্যানস নো ফ্রেশ পাওয়ার প্রাইস হাইক। অর্থাৎ এই জায়গায় গভর্নমেন্ট has no immediate plan to raise power prices, officials said
অন মানডে, অর্থাৎ এই জায়গায় সোমবার অফিসিয়ালসদের পক্ষ থেকে অর্থাৎ দায়িত্বশীলদের পক্ষ থেকে এই পাওয়ার কিংবা জ্বালানি খাতের যে সংকট, সেই সংকট মোকাবেলায় ইমিডিয়েট বা তাৎক্ষণিক যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো যে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারগুলো তুলে ধরে কিন্তু এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে আরেকটি খবর দেখতে পাচ্ছি যেখানে অপোজিশন ওয়ার্কস আউট ওভার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বডি, অর্থাৎ এই জায়গায় সংবিধান সংস্কার কমিটির যে কার্যকর উদ্যোগ সেটি নেওয়ার প্রসঙ্গে বিরোধী দল যে প্রত্যাখ্যান করেছে সেই খবরটি এখানে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে যে পাসেস বিল অ্যালাউইং বিএমইউ টু ফর্ম কোম্পানি ফর হেলথ কেয়ার, অর্থাৎ এই জায়গায় জাতীয় সংসদের কথা বলা হচ্ছে, সেই জায়গায় যে হেলথ কেয়ার অর্থাৎ স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো যে জাতীয় সংসদে পাস হতে যাচ্ছে সেই খবরগুলো কিন্তু এখানে উঠে এসেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক একটি প্রসঙ্গ দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে ট্রাম্প রিইনস্টেটস ইরান ব্লকেড, অর্থাৎ এই জায়গায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে সংঘাত সেই সংঘাতের সবশেষ খবরাখবর নিয়েও কিন্তু এখানে প্রতিবেদন দেখা যাচ্ছে। তো মোটামুটি দ্য নিউ এজ পত্রিকার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম এবং বিশ্বকাপ ফুটবলের খবরও সেখানে রয়েছে। ঘুরে ফিরে প্রতিটি পত্রপত্রিকায় আমরা দেখেছি দেশের বন্যা পরিস্থিতি, ঢাকার জলাবদ্ধতা এবং সেই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের খবর। ঘুরে ফিরে এই খবরাখবরগুলোই কিন্তু পত্রিকার শিরোনামে বারবার উঠে এসেছে। তো আমরা সেগুলোই জানানোর চেষ্টা করছিলাম প্রতিটি পত্রিকায় যেমনটি আমরা দেখিয়েছি এবং সেই একই খবরাখবরগুলো কিন্তু আমরা মোটামুটি স্টার নিউজের পর্দায় গতদিন থেকেই দেখানোর চেষ্টা করে এসেছি। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফারদিন। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও খুব মনোযোগ সহকারে দেখছিলাম এবং দর্শকরাও আসলে উপকৃত হবেন, সারাদিন আপডেটেড থাকবেন, যেই নিউজগুলো তারা সকালে দেখে তাদের দিন শুরু করবেন। আপনাকে ধন্যবাদ। বিরোধীদের আপত্তির পরও সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে সরকার, তবে তা প্রত্যাখ্যান করে প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। পরে বিরোধী দলীয় নেতা তিনি জানিয়েছেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে বাইরে আন্দোলন চলবে। সংবিধান সংশোধন কমিটি নাকি সংবিধান সংস্কার পরিষদ, এই নিয়ে শুরু থেকেই বিপরীত মেরুতে ছিল সরকার ও বিরোধী দল। অবশেষে সংশোধন কমিটি গঠন করল ক্ষমতাসীনরা। সংসদের প্রথম অধিবেশনে সোমবার সংসদে চিফ হুইপের এই ঘোষণার পর প্রতিবাদে ওয়াকআউট করে বিরোধীরা। জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদ্যমান সংবিধান সমুন্নত রেখে বিরোধী দলের প্রত্যাশা পূরণ সম্ভব নয়, তাই বাধ্য হয়েই সংশোধন কমিটি করেছে সরকার। গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই এবং পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি ভার্ডিক্ট দিয়েও থাকে, এই লেজিসলেচারে যদি আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল না করি, সেই সংশোধনের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না। ওয়াকআউটের পর বিরোধী দলের নেতা জানিয়ে দেন, এই কমিটিতে যাবেন না তারা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন চলবে। জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না। জনগণকে আমরা কথা দিয়েছি, গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংসদের ভিতরে আমরা লড়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লড়ে যাব এবং একই সাথে জনগণকে সাথে নিয়ে রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান অপরিবর্তিত, আমাদের লড়াই চলবে এবং আমরা বিশ্বাস করি কখনো কোনো জনপদে জনগণের অভিপ্রায় বা রায় কখনো বৃথা যায় না। এ সময় জনরায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আবারও আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। এবং জনগণ এখন যে একটা অস্বস্তির মধ্যে আছে, এইটা থেকে সরকারি দলের দায়িত্ব হচ্ছে জনগণকে অস্বস্তি থেকে মুক্তি দেওয়া। পরে চিফ হুইপ জানান, বর্তমান সংবিধানের অধীনে দুটি শপথের সুযোগ নেই, আর ওয়াকআউট বিরোধী দলের অধিকার। আমরা যেভাবে আগাইছি সেভাবে আগানোই সমীচীন এবং সেভাবেই তারা এগিয়ে আসবেন এবং তাদের নিয়েই আমরা ইনশাআল্লাহ সংবিধান সংশোধন করব। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। জুন মাস আসলেই আলোচনায় ভুতুড়ে বিদ্যুৎ বিল। কেউ অভিযোগ করছেন অতিরিক্ত বিলের, আবার কেউ ব্যবহার না করলেও ঘুরছে বিদ্যুতের মিটার। সিস্টেম লস কমাতে এবং হিসাবের খাতা পূর্ণ করতে বিতরণ সংস্থাগুলোর কর্মকর্তারা গ্রাহকের ওপর বাড়তি বিল চাপাচ্ছে বলে অভিযোগ জ্বালানি বিশেষজ্ঞদের। মাজহার মাহবুব প্রতিবেদন করেছেন। দেশের বিভিন্ন স্থানে আবারও আলোচনায় ভুতুড়ে বিদ্যুৎ বিল। পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে এ অভিযোগ রাজধানীর প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদেরও। মগবাজারের নয়টলা, মোহাম্মদপুর, তেজগাঁও সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের অভিযোগ, ব্যবহার না করেও আসছে বিল, এমনকি অতীতের তুলনায় বেশি। পারি গেছি, তারপরও তো মিটারে বিল উড়িয়ে আছে 200। আমি তো এই 1.5 মাস চাই এলাম,
80 তো দেই ওই মিটার পারিয়ে আছে, কমে নাই তো। তা আমি যখন ব্যবহার করি নাই তাহলে আমার মিটারে তো বিল ওঠার কথা না। ইউনিট আসে 50 ইউনিট 40 ইউনিট এরকম আসে। আগের চেয়ে প্রায় 200-300 টাকা বাড়িয়ে গেছে। লাইট চালু করার আগে মিটারের ইউনিট ঘুরতে দেয়। অভিযোগ নিয়ে অনেকে যাচ্ছেন বিতরণ সংস্থাগুলোর অফিসে, তবে সন্তোষজনক উত্তর না পাওয়ারও দাবি তাদের। সকালবেলা তার করছি সন্ধ্যার সময় টাকা বই আনছি, 1000 টাকা বই আনছি, বড় পরে যা রিচার্জ করছি টাকা কারেন্ট আসলো না, আবার গিয়ে 1000 টাকা রিচার্জ করতে এরপরে 230 আইসে। অফিসে জানাইছি, কয়টা আমাদের করার কিন্তু না, এটা মিটারে কাটিয়ে আমরা কি করবো। জুন মাসে বিদ্যুতের দাম বাড়ানোর পর সারা দেশে আলোচনায় আসে ভুতুড়ে বিল। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, একদিকে স্ল্যাব পরিবর্তনের কারণে মিটার সার্ভারে ট্যারিফ সমন্বয়ে অসামঞ্জস্যতা রয়েছে, যা একেবারেই প্রযুক্তিগত। অপরদিকে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সঙ্গে প্রমাণ মিলেছে করণিক ভুলেরও। এসব সমাধানে সরকারের মনিটরিং করা উচিত বলে মত বিশ্লেষকদের। মিটার ক্যালিব্রেশন ঠিক মতো করা আছে কিনা এটাও একটা দেখার বিষয়। কাজে যে জায়গা থেকে বিভিন্ন কমপ্লেন আসতেছে, হ্যাঁ গভর্নমেন্ট সেই কমপ্লেনগুলোতে কিছু কিছু স্যাম্পল নিয়ে দেখতে পারে, মিটারগুলো চেক করে যে মিটারগুলোর সমস্যা আছে কিনা। দু একটা জায়গায় তারা এক্সপ্লেনও করে দিতে পারে গ্রাহকদেরকে যে তাদের বিলটা কিভাবে হলো। জানা গেছে অতীতে পোস্টপেইড মিটারে বকেয়া আছে এমন গ্রাহকদের প্রতি বছরই জুনে তালিকা করে পুরনো বকেয়া আদায় করে বিতরণ সংস্থাগুলো, যদিও এসব বকেয়ার হিসাব চলমান ব্যবহৃত ইউনিটের বাইরে। তবে সিস্টেম লস কমাতে ও জুন মাসে হিসাবের খাতায় লক্ষ্যমাত্রা অর্জনে বিতরণ সংস্থাগুলোর বিরুদ্ধে গ্রাহকের ওপর বাড়তি বিল চাপানোর অভিযোগও পুরনো। সেই সমস্ত প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ দিয়ে কমিটি করে যাচাই বাছাই করলে সরকার বিভ্রান্তির শিকার হবে। অতীতেও ঘটেছে, করোনাকালীন সময়ে ভুতুড়ে বিলের ব্যাপারে হয়েছে। 6 কোটি টাকা ওই 3 মাসে দেশ কোতে বেশি নেওয়া হয়েছিল। বর্তমান সরকার নতুন ক্ষমতায় এসছে, তার উচিত হবে যে থার্ড পার্টি দিয়ে এটা অনুসন্ধান করানো। যদিও এরই মধ্যে সংবাদ সম্মেলনে অভিযোগ স্বীকার করে সমাধানের আশ্বাসও দেন বিদ্যুৎ সচিব। অভিযোগ গ্রহণে বিদ্যুৎ বিভাগ থেকে চালু করা হয় সার্বক্ষণিক হটলাইন। বাদশার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবে 4 জেলের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 7 জনকে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 1 জন জেলে। এছাড়া গত কয়েকদিনের বন্যা, পাহাড় ধস ও ট্রলার ডুবিতে কক্সবাজারের মৃত্যু হয়েছে 38 জনের। গত রোববার বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরতে যান 12 জেলে। গভীর রাতে ঝোড়ো বৃষ্টির কবলে ট্রলারটি ডুবে যায়। এ সময় 7 জেলে সাঁতরে পাশের নৌকায় উঠতে পারলেও ট্রলারটিতে আটকা পড়ে 5 জন। তাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার। আর 2 জন আছিলেন লেফটেন্যান্টের উপর, 3 জন কেবিল ঘরের উপর, 1 জন লেফটেন্যান্টের ভিতরে, 6 জন আছিল কেবিল ঘরের উপর। হঠাৎ করে এর দেখে দিয়ে বোট খাইতে এর গালর গই টাক মারে আর না বের দূরত বোট গইলে পানির ভিতরে 7 জন ভাইয়ে 5 জন এর মারা গিয়ে 4 জন ভাই আর জন না পায়। বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার পরিদর্শক ফারুক আহমেদ জানান, এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 1 জেলে। 4 জনের মৃত্যু জবাব পাইছি আমরা। জীবিত 7 জন গতকালকে রাতে ওরা ওই পার্শ্ববর্তী নৌকাগুলোতে সাঁতরে উঠছিল আর কি, মাছ ধরার নৌকাগুলোতে। নিখোঁজ আছে 1 জন। কয়েকদিনের বন্যা, পাহাড় ধস ও ট্রলার ডুবিতে এই জেলায় 38 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ায় ট্রলার ডুবে 4 জেলের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 7 জনকে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 1 জেলে। এই ঘটনার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। মুহিব, নিখোঁজ জেলেকে উদ্ধারে কোনো তৎপরতা দেখছেন কিনা এবং নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা জানাবেন। আলিফ, মূলত ট্রলারটি ডুবে যায় বৈরী আবহাওয়ার কারণে। সেই ট্রলার ডুবার পরপরই মূলত 7 জন জেলে অন্যান্য জেলেদের মাধ্যমে উদ্ধার হয় এবং বাকি যে জেলেগুলো নিখোঁজ ছিলেন 5 জন, তাদের সহ মূলত ট্রলারটিকে অন্য একটি ট্রলারের মাধ্যমে ট্রেনে তীরবর্তী এলাকায় আনা হয়। সেখানে আনার পরেই মূলত 4 জনের মরদেহ মিলেছে এবং আরও 1 জন মারা গেছেন এমনটা দাবি করছেন ট্রলারে যারা ছিলেন। বিশেষ করে ট্রলারটিতে যিনি মাঝি ছিলেন তিনি বলছেন যে আরও 1 জন মারা গেছেন, তাকে তারা আনতে পারেনি। তবে তাকে পুলিশ যেহেতু 4 জনের মরদেহ উদ্ধার করেছে, সেই হিসেবে তারা যেহেতু মরদেহ আরেকজনের পায়নি, সেই জায়গা থেকে পুলিশের বক্তব্য হচ্ছে 1 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধার বা অন্যান্য যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। এছাড়া যে 4 জনকে উদ্ধার করা হয়েছে তাদেরকে স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকালকে
রাতেই তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকে সকালেও আমি কুতুবদিয়া থানার ওসি তদন্ত ফারুক আহমেদের সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে 12 জন জেলে মূলত ট্রলারটিতে ছিলেন, 7 জন জীবিত উদ্ধার হয়েছে, 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, 1 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। আসলে আলিফ, কক্সবাজার জেলায় এই টানা 11 দিনের যে বন্যা এবং পাহাড় ধস থেকে শুরু করে এখন পর্যন্ত 38 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু ছিল রোহিঙ্গা ক্যাম্পে। ট্রলার ডুবির ঘটনাটা এবারের বন্যায় তেমন একটা না হলেও আবহাওয়া অধিদপ্তরের যে বারবার সতর্কবার্তা, প্রায় কক্সবাজারে 6,500 ফিশিং ট্রলার রয়েছে, যার মধ্যে 2.5 লক্ষাধিক জেলে রয়েছে। সবশেষে এসে আজকে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। শেষ দিকে এসে আসলে ট্রলার ডুবির ঘটনাটা ঘটলো। আলিফ, এই ছিল ট্রলার ডুবির ঘটনার সর্বশেষ। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী মুহিবুল্লাহ মুহিব জানাচ্ছিলেন ট্রলার ডুবির সবশেষ খবরাখবর। চট্টগ্রামে দিনে দুপুরে প্রকাশ্যে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয়েছে অফিসের আসবাবপত্র, কম্পিউটার সরঞ্জাম, পাশাপাশি লুট করে নিয়ে গেছে কয়েক লাখ টাকা। ভুক্তভোগীদের অভিযোগ, চাঁদা না দেয়ায় এই হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। সোমবার বেলা 12টা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দেশীয় অস্ত্রসহ 15 থেকে 20 জন প্রবেশ করে ইন্টারনেট প্রতিষ্ঠান ডিডিএন-এর অফিসে। এরপর চট্টগ্রাম নগরীর বাকুলিয়া অ্যাক্সেস রোড এলাকার প্রতিষ্ঠানটিতে কয়েক মিনিট ধরে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। ভাঙচুর করা হয় কম্পিউটার সহ বিভিন্ন যন্ত্রপাতি। আমাদের গ্লাস ভেঙে আপনার প্রায় 15-20 জন এট এ টাইম অফিসে ঢুকে গেছে। ঢুকে ওরা দা কিরিস নিয়ে, তারপর চাইনিজ কুড়ালটোর হাতে ছিল, আমাদেরকে বলছে আপনার এখনই বেরিয়ে যান অফিস থেকে সব। এটা বলার পরে সব আপনার কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এগুলোর উপর কোপ আছে। এই ইনসিডেন্ট আজকে হয়েছে, এটা কালকেও হতে পারে। তো এটা নিয়ে আমরা সবাই খুব আতঙ্কিত আছি। আর আমাদের অনেক ক্ষতি হয়েছে, আপনাদেরকে অলরেডি আমি অনেকজনকে বলেছি যে আমাদের আসলে এই ক্ষতি আমরা কিভাবে পোষাবো আমরা ঠিক আসলে এখনো শিওর না আর কি। আমরা আশা করব এই বিষয়টা যাই হয়েছে সেটার সুষ্ঠু একটা পদক্ষেপ, তদন্ত খুব দ্রুত সম্ভব এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে করে সেম বিষয়টা পরবর্তীতে না ঘটে। প্রতিষ্ঠানের মালিকের অভিযোগ, 2 দিন আগে ডেভিড ইমন পরিচয় দেয়া একজন হোয়াটসঅ্যাপে কল দেন। এককালীন 2 কোটি আর মাসে 10 লাখ টাকা করে চাঁদা দাবি করেন তিনি। 2 দিনের সময় বেঁধে দেওয়া হয় তাকে। 2 কোটি টাকা রেডি রাখিবেন আর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে আপনি ব্যবসা করেন, না হলে ব্যবসা করেন না। আর আপনার বায়োডাটা সবকিছু আমার জানা আছে। 2 দিন পরে দেখবেন একটা একটা করে কি হয় না হয় এগুলো। আপনার সাথে তো কথা বলার টাইম নাই, 2 দিন টাইম দিয়েছি, 2 দিনের মধ্যে কি করবেন না করবেন এটা আপনি সিদ্ধান্ত নেন। হামলার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করার কথা বলছে পুলিশ। অনেকগুলো ল্যাপটপ, পিসি, ফিঙ্গারপ্রিন্ট এসব ভাঙা অংশ আমরা পেয়েছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আমরা সিসি ফুটেজগুলি পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করছি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করার জন্য। সন্ত্রাসীরা ভাঙচুরের পাশাপাশি ক্যাশে থাকা বেশ কয়েক লাখ টাকাও লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন ঘিরে দ্বন্দ্বে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, যাত্রী চলাচল মানে বাস চলাচল যে বন্ধ হয়ে গেছে এবং এখানে শ্রমিকদের মূল দাবিটি কি এবং যাত্রী ভোগান্তি কেমন হচ্ছে? আলিফ, আসলে 2024-এর 5 আগস্টের পর রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের যে কমিটি ছিল না, এরপর কমিটি নিয়ে আসলে এই দ্বন্দ্বটি কিন্তু এখন পর্যন্ত চলে আসছে 2টি গ্রুপের মধ্যে। এখানে মূলত শ্রমিক ইউনিয়নের দাবি যে তাদের যাতে নির্বাচনটা হয়, নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন উপলক্ষে গতকাল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা ছিল। সেই সভায় নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে মালিক পক্ষের একজন প্রতিনিধিকে যুক্ত করা হয়েছিল জেলা প্রশাসকের সিদ্ধান্তে। তবে এইটারই প্রতিবাদে আসলে মালিকরা সেই সভা ত্যাগ করে এসে মূলত বিকেল থেকেই বাস বন্ধ বা কর্মবিরতির ঘোষণা দেয়। সেই থেকে আসলে বাস চলাচল সীমিত হয়ে যায়। গত রাত পর্যন্ত সীমিত আকারে বাস চলাচল করছে। তবে এখন থেকে অর্থাৎ সকাল থেকে রাজশাহীর সকল রুটে বাস চলাচল একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এমনকি
দূরপাল্লা মানে ঢাকা সহ বিভিন্ন যে দূরপাল্লার যে বাসগুলো আছে সেগুলো কিন্তু আসলে চলাচল বন্ধ। এখন আমরা দেখছি পুরোপুরি কাউন্টারগুলো সবগুলো কাউন্টার একেবারে বন্ধ করা হয়েছে। ফলে এখন পর্যন্ত শ্রমিকদের কোনো পক্ষই অবশ্যই স্ট্যান্ডে বা কাউন্টারে আসেননি। আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা জানিয়েছেন যে তাদের অতীতে যে বিভিন্ন মামলা আছে, তাদের যে দ্বন্দ্ব আছে সেগুলো নিরসন হওয়া এবং তাদের নির্বাচন কমিশনের কোনো ধরনের মালিক পক্ষকে না রেখে প্রশাসনের তত্ত্বাবধানে একটি নির্বাচন করার এই দাবি তারা জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে তাদের এই সমস্যাটির সমাধানে তারা কাজ করছেন। তারা বলছেন যে খুব শীঘ্রই হয়তো বাস চলাচল শুরু হবে, এই জন্য তাদের সঙ্গে কথা বলছেন, এই পর্যায়ক্রমে হয়তো সেইটি শেষ হবে। একটু জানিয়ে রাখি যে এই যে দ্বন্দ্ব তাদের, এই দ্বন্দ্বটা আসলে দীর্ঘদিনের দ্বন্দ্ব। কথায় কথায় তারা ধর্মঘট ডাকেন, কর্মবিরতি ডাকেন, এতে কিন্তু দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, বিশেষ করে যারা দূরপাল্লা যাত্রী তারা মূলত সময়ে আসলে হুট করে ধর্মঘট ডাকার কারণে তারা এই দুর্ভোগে পড়েছে। তো আলিফ, রাজশাহী থেকে বাস চলাচল বন্ধের খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম রাজশাহীতে শ্রমিক ধর্মঘটের কারণে যে যাত্রী ভোগান্তি তার সবশেষ খবরাখবর। মাত্র 4 কিলোমিটারের সড়ক, 13 বছর ধরে সংস্কার চললেও শেষ হয়নি কাজ। খানাখন্দ ভরা সড়কের দুর্ভোগী যেন খুলনার রূপসা এলাকার বাসিন্দাদের নিয়তি। এদিকে সড়কটি নির্মাণ ব্যয় 98 কোটি টাকা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 280 কোটি টাকা। প্রধানমন্ত্রীর নজরে এলে নির্দেশ দেন তদন্তের। রফিউল ইসলাম টুটুলের রিপোর্টে বিস্তারিত। 60 ফুট প্রশস্ত সড়ক, কিন্তু সড়কটিতে চলাচলের নিরাপদ পথ খোঁজাই যেন এক মহাযুদ্ধ। তাই রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চালকদের চলে অনুসন্ধান। খুলনার রূপসা ট্রাফিক মোড় থেকে খানজাহান আলী সেতু পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ চলছে 2013 সাল থেকে। বছরের পর বছর ধরে নির্মাণ কাজ চললেও নেই অগ্রগতি। এরই মধ্যে সড়কের বিভিন্ন অংশে ইট সুরকি উঠে বেরিয়ে পড়েছে কাঁচামাটি। খানাখন্দ আর গর্তে পানি জমে হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। অবর্ণনীয় দুর্ভোগে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও রোগীরা। বৃষ্টির সময় আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। মহিলাকে নিয়ে গাড়িতে ওঠা যাচ্ছে না, অসুস্থ রোগীরা হাসপাতালে যেতে পারছে না। বর্ষা সিজনের সময় অধিকাংশ সময় প্রত্যেক দিন একাধিক গাড়ি উল্টে যায়। 4 লেনে সড়কটির নির্মাণ ব্যয় 98 কোটি টাকা থাকলেও কয়েক দফা বাড়িয়ে প্রস্তাব করা হয় 280 কোটি টাকা। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে নির্দেশ দেন তদন্তের। সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি টিম এলাকাটি পরিদর্শন করেছেন। এদিকে কাজের বিলম্বের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নাগরিক নেতারা। অপরদিকে ভোগান্তি লাঘবে দ্রুতই কাজটি শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ফাইল ফেরত দিয়েছেন এবং মন্ত্রিপরিষদ সচিব গত 2 দিন এই সড়ক পরিদর্শন করে গেছেন। ফলে আমরা মনে করি এই বিলম্বের জন্য যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনা। রাজনৈতিক প্রেশারের কারণে তখন কিন্তু আমরা এই জায়গাগুলোর সঠিক সময় বুঝে পাইনি এবং কাজটাও করতে পারেনি। আমরা মনে করতেছি যে হয়তো এই বছরের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো বলে আমরা আশাবাদী। কাজের ধীরগতির অভিযোগে সম্প্রতি কার্যাদেশটি বাতিল করেছে সড়ক বিভাগ। রফিউল ইসলাম টুটুল, স্টার নিউজ, খুলনা। অর্ধ শতাব্দী নদী ভাঙনের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে এবার আশার আলো দেখছেন লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মানুষ। 31 কিলোমিটার মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের কাজ দৃশ্যমান হওয়ায় স্বস্তি ফিরেছে। এরই মধ্যে 70% কাজ শেষ হয়েছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। যুগের পর যুগ ধরেই মেঘনার ভাঙন। রামগতি, কমলনগর ও সদর উপজেলার মজু চৌধুরীহাট এলাকায় প্রায় 37 কিলোমিটার বেড়িবাঁধের বিস্তীর্ণ অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। হারিয়ে গেছে অসংখ্য বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 2022 সালের 9 জানুয়ারি কমলনগরের সাহেবের হাটে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে শুরু হয় নদী তীর রক্ষাবাদ প্রকল্পের কাজ। মাঝপথে কয়েক দফা তা বন্ধ হয়ে যায়। পরে মেয়াদ বাড়িয়ে আবারও পুরোদমে কাজ শুরু হয়। এতে স্বস্তি ফিরেছে জনমনে। এই নদীর কাজ চলমান হওয়ার পর থেকে মানুষের মনে একটা স্বস্তি ফিরে এসেছে। কারণ মনে করেন যার যার সম্পদ জায়গা জমিন আছে সবকিছু রক্ষা পাবে এই বাঁধের কারণে। তবে বাঁধটা যদি পুরোপুরি ক্লিয়ার হয় তাহলে দেশের মানুষের ফসলাদি নষ্ট হবে না, মাছ চাষ করতে পারবে
গবাদি পশু পালনের সুবিধা হবে। মানুষের দুঃখ দুর্দশা অনেক ছিল, অনেক বেশি পরিমাণ পানি হইতো, স্কুল কলেজে মানুষ আসতে পারতো না। স্থানীয়দের মতে প্রকল্পের কাজ শেষ হলে শুধু বসত ভিটাই নয়, ব্যবসা বাণিজ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় আসবে বড় পরিবর্তন। পর্যটনেও নতুন সম্ভাবনা তৈরি হবে। জমিনের আগে ধরেন কেউ মূলাইতো না, আর এই জমিন কুটিটি হয়েছে কানি। বেরিবারটা হওয়াতে এখানে মোটামুটি মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে, যারা দূরে ভেঙে চলে গেছে তারা এদিকে আসা শুরু করছে। নদী নালার থেকে পুষ্কুনিতে মাইসে মাছ ফেলাইতে পারবো, তারপরে মানুষের ফসল নষ্ট হবে না, এলাকার উন্নয়ন হবে। কাজগুলো যেন আগামী বছর মধ্যে কমপ্লিট হয়, এমপি সাহেবের যেন শূন্যতা খুব দ্রুত থাকে। পানি উন্নয়ন বোর্ডের দাবি, প্রকল্পের প্রায় 70% কাজ শেষ হয়েছে, বাকি কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই প্রকল্পের সার্বিক প্রোগ্রেস হচ্ছে ইতিমধ্যে 70% অর্জিত হয়েছে। আমরা আশা করছি আর 1 বছরের ভিতরে সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়ন করব। 2021 সালের 1 জুন একনেকে 3090 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন পায়। আন্দাজবুল সাকিব, স্টার নিউজ, লক্ষ্মীপুর। দর্শক, অনেকগুলো প্রতিবেদন আমরা দেখছিলাম। এই মুহূর্তে ঘড়িতে 8:11 বাজে। আপনারা অনেকেই অফিসের জন্য রেডি হচ্ছেন, বের হবেন। রাস্তাঘাটের কি অবস্থা এবং আবহাওয়ার যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি ইদানিং, আসলে কোনো কিছু প্রেডিক্ট করা খুব মুশকিল। তাতে যেটি হয় যে আপনাদের সারাদিনের প্ল্যান সেটি কিন্তু সঠিকভাবে করা হচ্ছে না। সেই জায়গাটিতে আমাদের হেল্প করার জন্য আছেন আলিফ। ফারদিন, আপনাকে আরও একবার ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন, ঘড়ি কাটায় 8:11, অর্থাৎ অফিসগামী যাত্রী যারা আছেন তারা হয়তো অনেকেই এর মধ্যে বের হয়ে পড়েছেন বা বের হতে শুরু করছেন। এবং সেই জায়গায় আসলে আজকের এই আবহাওয়ার পরিবেশ কেমন, আবহাওয়ার সবশেষ খবরাখবর কি আছে এবং সড়কের যানজটের চিত্র কেমন, এই খবরাখবরগুলো জেনে নিলে সারাদিনের পরিকল্পনা সাজানো অনেকাংশে দর্শকদের জন্য সহজ হয়ে যাবে। এবং দর্শকদের সেই কাজকে সহজ করে দিতে আমরা প্রতিদিনের মতো আজও তাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আবহাওয়ার সবশেষ এবং একই সঙ্গে সড়কের যে চিত্র তার খবরাখবর। প্রথমেই জানিয়ে দিতে চাই, এই মুহূর্তে বিশ্বের যে শহরগুলো আসলে বায়ুমানের ভিত্তিতে তাদের কার অবস্থান ঠিক কোথায়, এই জায়গায় আমরা প্রথমে যে কাজটি করে থাকি সেটি হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQAir-এর সূচক অনুযায়ী আমরা দেখানোর চেষ্টা করি বিশ্বের কোন কোন শহর এই মুহূর্তে বিশুদ্ধ বায়ুর তালিকায় আসলে শীর্ষস্থানগুলোতে রয়েছে। সেখানে প্রথমেই দেখা যাচ্ছে নিউজিল্যান্ডের শহর অকল্যান্ড। এটি কিন্তু গতদিনও শীর্ষস্থানে ছিল, যদিও গতদিন তাদের সূচক ছিল 6, সেই জায়গায় আছে তাদের সূচক 8, অর্থাৎ সূচকের দিক থেকে কিছুটা অবনতি হলেও তারা কিন্তু বিশুদ্ধ বায়ুর তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে। সে সঙ্গে অস্ট্রেলিয়ার শহর ক্যানবেরা ছিল দ্বিতীয় স্থানে, আজও সেটিই রয়েছে, ক্যানবেরা দ্বিতীয় স্থানেই রয়েছে এবং তাদেরও সূচকের দিক থেকে কিন্তু কিছুটা অবনতি হয়েছে। 9 থেকে তাদের সূচক নেমে গেছে 11-তে, অর্থাৎ কিছুটা অবনতি দেখা যাচ্ছে বায়ুমানের দিক থেকে, তবে তারপরেও তারা দ্বিতীয় স্থান ধরে রেখেছে। এই জায়গায় তৃতীয় স্থানে উঠে এসেছে হংকং, অর্থাৎ এটি কিন্তু গতদিন শীর্ষ 5-এ ছিল না, আজ তাদেরকে শীর্ষ 3-এ দেখা যাচ্ছে, অর্থাৎ তৃতীয় স্থানে উঠে এসেছে এবং তাদের বায়ুমান হচ্ছে 17। সেই সঙ্গে চীনের শহর শেনজেন রয়েছে, শেনজেন 17 বায়ুমান নিয়ে ঠিক তার পরের স্থান অর্থাৎ চতুর্থ স্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার পরপর দুটি শহর আমরা দেখতে পাচ্ছি, এখানে সিডনি এবং মেলবোর্ন দুটি শহরই আসলে বায়ুমান 18 নিয়ে পরপর দুটি স্থানে রয়েছে, 5 এবং 6 নম্বর স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি এবং মেলবোর্ন। আমরা সাধারণত দেখে থাকি এই ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন এরাই কিন্তু শীর্ষস্থানগুলোতে থেকে থাকে এবং তার ব্যতিক্রম আজও ঘটেনি। যেমনটি দেখতে পাচ্ছি 5 নম্বর স্থানে সিডনি রয়েছে এবং 6 নম্বর স্থানে মেলবোর্নকে দেখা যাচ্ছে। 7 নম্বর স্থানে রয়েছে কানাডার ভ্যানকুভার, যারা গতদিন শীর্ষ 10-এ ছিল না, 11 নম্বর স্থানে ছিল হচ্ছে কানাডার শহর এই ভ্যানকুভার, কিন্তু আজ কিন্তু তারা 7 নম্বর স্থানে উঠে এসেছে, সেখানে তাদের বায়ুমান দেখানো হচ্ছে 19। সে সঙ্গে পর্তুগালের শহর লিসবন রয়েছে 8-এ, তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে, গতদিনও তারা 8-এ ছিল, আজও 8-এই রয়েছে। বুলগেরিয়ার শহর সোফিয়াকে দেখা যাচ্ছে 9 নম্বর স্থানে, তাদের বায়ুমান 22। একই বায়ুমান 22 নিয়ে কিন্তু ডেনমার্কের শহর কোপেনহেগেন এবং কলম্বিয়ার শহর বোগোতাকে দেখা যাচ্ছে ঠিক তার পরবর্তী দুটি স্থানে, তাদেরও বায়ুমান সূচক 22 এবং তাদের অবস্থান হচ্ছে ঠিক যেমন দেখা যাচ্ছে 10 এবং 11। মোটামুটি শীর্ষ 10 যে শহর রয়েছে বিশুদ্ধ বায়ুর তালিকায় সেগুলোর খবরাখবর দেখাচ্ছিলাম। এ পর্যায়ে যদি আমরা ঢাকার অবস্থান দেখাতে চাই, গতদিন কিন্তু ঢাকার অবস্থান বেশ খারাপ ছিল, ঢাকার অবস্থান ছিল 3 এবং আজ ঢাকার অবস্থান আরও খারাপ, সেখানে ঢাকার অবস্থান দেখানো হচ্ছে 2। তবে বায়ুমানের দিক থেকে ঢাকার অবস্থানে কিন্তু কিছুটা উন্নতি হয়েছে, অর্থাৎ গতদিন যেমন ছিল 178, সেদিক থেকে বায়ুমান কিছুটা কমেছে 167, তবে বায়ুমান কমার পরও অন্যান্য শহরের তুলনায় বায়ুমানের আশানুরূপ যে উন্নতি সেটি ঘটেনি, যার কারণে কিন্তু 3 নম্বর স্থান থেকে তারা আজ 2 নম্বর স্থানে এই মুহূর্তে উঠে এসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমানের আরও অবনতি হয়ে থাকে, আপনারা জেনে থাকবেন, এবং তার ফলশ্রুতিতে কিন্তু ঢাকার অবস্থান আসলে মোটামুটি বেশিরভাগ দিনই যেমনটি দেখা যায় শীর্ষস্থানে চলে আসে এবং সেই জায়গায় ইন্দোনেশিয়ার শহর জাকার্তাকে এই সময় কিন্তু প্রায় শীর্ষস্থানে দেখা যায়, আজও তেমন দেখা যাচ্ছে। জাকার্তাকে দেখা যাচ্ছে ঠিক 1 নম্বর স্থানে রয়েছে এবং তাদের বায়ুমান সূচক হচ্ছে 184। দর্শক, এই বায়ুমান সূচকের বিষয়টি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি, সেটি হচ্ছে যে 0 থেকে 50-এর মধ্যে যদি বায়ুমান সূচক থাকে সেটিকে স্বাস্থ্যকর বায়ু বলা হয়, 50 থেকে 100 পর্যন্ত গ্রহণযোগ্য, তবে 100-এর উপর উঠে গেলে সেটি আসলে শিশু, বয়োবৃদ্ধ এবং শ্বাসতন্ত্রের জটিলতায় যারা আক্রান্ত তাদের জন্য ক্ষতিকর বায়ু, এবং 150 ছাড়িয়ে গেলে সেটি কিন্তু অস্বাস্থ্যকর বায়ু হিসেবে
চিহ্নিত হয় সেই জায়গায় কিন্তু ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর বলা যেতে পারে, কেননা তাদের আইকিউ এয়ারের সূচক অনুযায়ী সেটি আসলে 167। এবং যেমনটি দেখা যাচ্ছে ডিআর কঙ্গোর শহর কিনশাসা রয়েছে, যেটি কিনা গতদিন 2 নম্বর স্থানে ছিল, তার আজ 3 নম্বর স্থানে রয়েছে, তাদের বায়ুমান সূচকও 150 ছাড়িয়ে গেছে, অর্থাৎ 158। ইন্দোনেশিয়ার আরও একটি শহর মেডানকে দেখা যাচ্ছে ঠিক পরের স্থানেই 4 নম্বর স্থানে রয়েছে, যাদের বায়ুমান সূচক 150 নিচে হলেও 139, যেটি আসলে ওই যে বললাম যে নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষের জন্য সেটি আসলে ক্ষতিকর, তেমনটি আসলে দেখানো হচ্ছে। সেই সঙ্গে পাকিস্তানের শহর লাহোর রয়েছে 5 নম্বর স্থানে, সাউথ আফ্রিকার শহর জোহান্সবার্গ রয়েছে 6 নম্বর স্থানে, সেই সঙ্গে সৌদি আরবের রিয়াদকে দেখতে পাচ্ছি 7 নম্বর স্থানে রয়েছে, এবং ইসরায়েলের 2টি শহর জেরুজালেম এবং তেল আবিব রয়েছে ঠিক পরপর স্থানে। ভারতের একটি শহর কলকাতাকে দেখা যাচ্ছে 10-এ। মোটামুটি শীর্ষ যে 10টি দেশ দূষিত বায়ুর তালিকায় সেখানে কিন্তু ঘুরে ফিরে যে শহরগুলো থাকে সেগুলোকেই দেখা যাচ্ছে। তবে ঢাকার অবস্থান আজ কিন্তু তুলনামূলক বেশ খারাপ, যেটি কিনা ঢাকার অবস্থান আজ 2-এ উঠে এসেছে দেখা যাচ্ছে। এ পর্যায়ে যদি আমরা ঢাকার অঞ্চলভিত্তিক বায়ুমান নিয়ে কথা বলার চেষ্টা করি, সেখানে আসলে আমরা দেখতে পাবো যে ঢাকার বেশিরভাগ অঞ্চলেই আজ বায়ুমান সূচক তেমন আসলে খুব একটা যে ভালো সুবিধার সেটি বলা যাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে প্রায় প্রতিটি জায়গাতেই ঢাকার বেশিরভাগ অঞ্চলে কিন্তু বায়ুমান 150 ছাড়ানো, যেমনটি আসলে বলছিলাম 150 ছাড়িয়ে গেলে সেটিকে কিন্তু অস্বাস্থ্যকর বায়ু হিসেবে চিহ্নিত করা হয়, অর্থাৎ ঢাকার বেশিরভাগ অঞ্চলে আজ অস্বাস্থ্যকর বায়ু বিরাজ করছে। সেই জায়গায় দেখতে পাচ্ছেন দর্শক, এই জায়গায় সবচেয়ে বেশি খারাপ অবস্থা যেখানে থাকে সাধারণত সেটি হচ্ছে গুলশান 1, বাড্ডা এই এলাকাটাতে আসলে, এবং সেই জিনিসই কিন্তু আজও দেখা যাচ্ছে গুলশান 1-এ 174, অর্থাৎ মোটামুটি অন্যান্য সমস্ত এলাকার মধ্যে এই গুলশান 1-এর অবস্থা সবচেয়ে খারাপ। একই সঙ্গে আদাবরের অবস্থাও দেখা যাচ্ছে 174 বায়ুমান নিয়ে, তাদের বায়ুমানও বেশ খারাপ দেখা যাচ্ছে। তবে এই জায়গায় কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে হচ্ছে বাড়িধারার এই এলাকাটাতে, এই পাশে যেমন দেখা যাচ্ছে 91 অর্থাৎ 100 নিচে রয়েছে, এবং কিছু কিছু জায়গায় আসলে এরকম 150 ছাড়ানো, কোথাও আবার 150 কাছাকাছি অর্থাৎ 148, 152 এরকম বায়ুমান সূচক দেখা যাচ্ছে। অর্থাৎ ঢাকার বেশিরভাগ অঞ্চলের বায়ুমান সূচকের ভিত্তিতে কিন্তু বায়ুমানের পরিস্থিতি খুব একটা যে ভালো সেটি নয়, যার প্রভাব কিন্তু আমরা দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থানের মধ্যে দেখতে পেয়েছি, যেখানে তারা আজ শীর্ষ স্থানে বটেই 2য় স্থানে আসলে রয়েছে ঢাকার এই বায়ুমানের দিক থেকে দূষিত শহরের তালিকায়। তো মোটামুটি অঞ্চলভিত্তিক বায়ুমান সূচকেও তার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে, যেমনটি আসলে দেখাচ্ছিলাম। এ পর্যায়ে যদি আমরা আবহাওয়ার অবস্থা বা বৃষ্টির পূর্বাভাস নিয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং যেটি অনুভূত হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ এই জায়গায় বাতাসের আর্দ্রতা একটি প্রভাবক বা নিয়ামক হিসেবে কিন্তু কাজ করে এই অনুভূত তাপমাত্রাটি নির্ধারণের ক্ষেত্রে, এবং সেটি দেখা যাচ্ছে যেখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, তবে বৃষ্টিস্নাত দিন হয় কিন্তু সেখানে বাতাসের আর্দ্রতা বেশ বেশি, এবং তার প্রভাব কিন্তু তাপমাত্রা অনুভূত তাপমাত্রার ক্ষেত্রে পড়ছে। মোটামুটি আমরা বায়ুমান সূচকের কথা যেরকম বলছিলাম, সেখানে যেরকম আসলে একটি দেখা যাচ্ছে ঢাকার বায়ুমান সূচকের দিক থেকে বেশ অবনতি হয়েছে, তবে সেই জায়গায় বায়ুর গুণগত মান, বৃষ্টির পরে বায়ুর গুণগত মান কিন্তু বেশ ভালো দেখানো হচ্ছে। এ পর্যায়ে যদি আমরা ঘন্টা ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কথা বলি, সেখানে ঠিক সকাল 9টায় বৃষ্টির পূর্বাভাস দেখানো হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10টায় বৃষ্টি না থাকলেও 10টা 11টার দিকে আকাশ মেঘলা থাকবে, এবং দুপুর 12টার পর সেখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হচ্ছে, যেটা কিনা দুপুর 2টার পর থেকে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি থাকবে না এমনটি পূর্বাভাসে বলা হচ্ছে। তবে আকাশে কিছুটা মেঘ থাকবে, অর্থাৎ কিছুটা রোদের দেখা মিললেও মেঘাচ্ছন্ন আকাশও দেখা যাবে এমনটি কিন্তু পূর্বাভাসে বলা হচ্ছে। অর্থাৎ মোটামুটি সকালের দিকটাতে যারা কিনা বের হওয়ার পরিকল্পনা করছেন তাদের বৃষ্টির প্রস্তুতি হাতে নিয়ে বের হলে সুবিধা হবে, এমনটি কিন্তু আবহাওয়ার পূর্বাভাস থেকে আমরা আপনাদের জানিয়ে দিতে পারি। সেই সঙ্গে এবার যদি ঠিক সড়কের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি, সেখানে আসলে কি অবস্থা বিরাজ করছে সেটি দেখাবো। সেখানে আসলে যেমনটি দেখা যাচ্ছে এই পাশে সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু যানজটের বেশ চিত্র আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বেশ কিছু জায়গায় আসলে যানজট দেখা যাচ্ছে, যানবাহনের চাপ দেখা যাচ্ছে। সাধারণত বেশি যানজট যে এলাকাটাতে দেখা যায় সেটি হচ্ছে ঠিক এই হাতিরঝিল পার হয়ে যে রামপুরা বাড্ডার ইউলুপটি রয়েছে সেই ইউলুপের কাছে। তার ব্যতিক্রম আজও নয়, আজও দেখা যাচ্ছে এখানে প্রচুর যানজট রয়েছে। আপনারা জানেন এখানে সাধারণত যেটি হয়ে থাকে এই দিনের এই সময়টাতে আসলে এখানে পরপর 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকায়, অর্থাৎ একদিকে ব্র্যাক ইউনিভার্সিটি, অন্যদিকে সড়কের অপর পাশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থাকায় এই সময়টাতে কিন্তু ছাত্রছাত্রীর চাপ বেশ থাকে, অর্থাৎ ছাত্রছাত্রীদের বহনকারী যে গাড়িগুলো রয়েছে সেগুলোর চাপ থাকে, এবং তার প্রভাব সড়কে পড়ে। সেটি আসলে দেখা যাচ্ছে যানবাহনের এই জায়গাটাতে যানবাহনের চাপ অনেক বেশি এবং যানজট রয়েছে। সেই সঙ্গে এই পাশে জহুরুল ইসলাম এভিনিউ যেটি রয়েছে সেই এভিনিউ অর্থাৎ আফতাবনগরের এই সড়কটাতে কিছুটা যানবাহনের চাপ দেখা যাচ্ছে, এবং একই সঙ্গে কিন্তু এই পাশে বনশ্রীর এই রাস্তাটি, অর্থাৎ এই দিকটা ব্যবহার করে আফতাবনগরের এর পাশের যে রাস্তা বনশ্রীতে যারা চলাচল করবেন তারাও আসলে যানবাহনের বেশ চাপ দেখতে পাবেন, অর্থাৎ যানজট কিছুটা পোহাতে হবে তাদের। অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করবেন কিছুটা সময় হাতে নিয়ে বের হলে তাদের আসলে বেশ সুবিধা হবে। সেই সঙ্গে এই পাশে মেরাদিয়া কাঁচা বাজার সংলগ্ন যে সড়কটি রয়েছে সেখানেও কিন্তু যানবাহনের চাপ দেখা যাচ্ছে। এই পর্যায়ে যদি আমরা এই পাশে দেখি মগবাজারের এখানে কিছুটা যানবাহনের চাপ রয়েছে, এই দিকটাতে শাহবাগের এখানে বেশ যানজট রয়েছে, এবং কাজী নজরুল ইসলাম এভিনিউ ব্যবহার করে সার্ক ফোয়ারা হয়ে যারা কিনা এই দিক
এই সড়কটা অর্থাৎ পান্থপথের এই সড়কটাও যারা ব্যবহার করবেন তারাও কিছুটা যানবাহনের চাপ পোহাতে হবে। একই সঙ্গে তেজগাঁওয়ের এই পাশে যানজট দেখা যাচ্ছে। এছাড়া ফার্মগেটের এই দিকটাতেও কিন্তু কিছু যানবাহনের চাপ রয়েছে এবং যানজট রয়েছে। এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে যে সড়কটি চলে গেছে সেই সড়কটি ব্যবহার করে যারা কিনা মহাখালী যাতায়াত করতে চাচ্ছেন, মহাখালী যেতে চাচ্ছেন, তাদেরও সেখানে যানবাহনের চাপ রয়েছে এবং যানজট পোহাতে হবে। অর্থাৎ কিছুটা সময় হাতে নিয়ে তাদের সুবিধা হবে। তবে এই দিকটাতে নিয়ে যদি কথা বলি, কামাল আতাতুর্ক এভিনিউ এবং একই সঙ্গে বীরুত্তম একে খন্দকার রোড, সেখানে কিন্তু যানবাহনের চাপ তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে আজ কিছুটা কম রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়তে পারে। সেক্ষেত্রে যানবাহনের ব্যাপারটি মাথায় রেখে কিছুটা সময় হাতে নিয়ে বের হলে সুবিধা হবে। সেই সঙ্গে এই পাশে মিরপুর রোডের এইদিকে বেগম রোকেয়া সরণির এই পাশটাতে কিন্তু তেমন যানজট দেখা যাচ্ছে না, কিছুটা সড়কের যানবাহনের চাপ কম রয়েছে। মিরপুর 2-এর এই পাশটাতেও যানবাহনের চাপ কম রয়েছে। তবে মিরপুর 11 পার হওয়ার পর এই পাশে মেট্রো স্টেশন বরাবর যে রাস্তাটি চলে গেছে সেখানে কিছুটা যানবাহনের চাপ কিন্তু দেখা যাচ্ছে। সেই সঙ্গে মোটামুটি অন্যান্য যে সড়কগুলো রয়েছে সেগুলোতে আজ যানবাহনের চাপ এই মুহূর্তে তেমন নেই। তবে এই জায়গায় যে সমস্ত সড়কের কথা বললাম, যানবাহনের চাপ রয়েছে, যানজট রয়েছে, যারা এই সড়কগুলো ব্যবহার করবেন বা করার পরিকল্পনা করছেন, সময় হাতে নিয়ে বের হতে হবে যেন নিরাপদে এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন। এবং এই জায়গায় আপনাদের প্রতি অবশ্যই আশা থাকবে, প্রত্যাশা থাকবে যে আপনারা সময়ের চেয়ে যে জীবনের মূল্য বেশি সেই বিষয়টি মাথায় রেখে ট্রাফিক আইন মেনে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন। সে বিষয়টি আপনাদের কাছে প্রত্যাশা থাকবে। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই আমাদের মূল স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী ফারদিন। আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো তথ্য দিয়ে আপনি আমাদের সাহায্য করলেন। এই ব্যাপারগুলো মেনে চললে আমার মনে হয় যে দর্শকদের সারা দিনের চলাফেরার ক্ষেত্রে সুবিধা হবে। আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টিতে পানি জমে চট্টগ্রাম বন্দরে থাকা তৈরি পোশাক খাতের কাঁচামাল সহ নষ্ট হয়েছে রপ্তানিযোগ্য পণ্য। তবে এই ক্ষতির দায় নিতে নারাজ বন্দর কর্তৃপক্ষ। বিষয়টি সুরাহাতে চট্টগ্রাম চেম্বার সহ শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো নৌ পরিবহন মন্ত্রীকে চিঠিও দিয়েছে। টানা 5 দিনের ভারী বর্ষণ, জলাবদ্ধতা আর উত্তাল সাগরের ত্রিমুখী প্রভাবে বিপর্যস্ত চট্টগ্রাম বন্দর। অতিবৃষ্টির কারণে বন্দরের বেশ কিছু কন্টেইনার ইয়ার্ডে তৈরি হয়েছিল জলজট। এতে নষ্ট হয়েছে কন্টেইনারের নিচের স্তরে রাখা সুতা, কাপড় তুলা ও ডাইং কেমিক্যালের মতো তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। এরকম দুর্যোগ অবস্থায় ডেলিভারি তো হলো না, কিন্তু ডেলিভারি না হওয়ার পরে আবার কন্টেনারের ভিতরে মালগুলো নষ্ট হয়ে গেল। এটাই সবচেয়ে কিন্তু দুঃখজনক। আমাদের শিপমেন্ট করার যে ডেটগুলি সেগুলি আমরা মিস করতে যাচ্ছি। সব কিছু মিলিয়ে এই যে একটা বড় ধরনের ক্ষতি আমাদের হলো, সেটা কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ক্ষতি পুষিয়ে নিতে এরই মধ্যে সরকারের কাছে সাহায্য চেয়ে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার ও তৈরি পোশাক রপ্তানিকারক সংগঠনগুলো। যদিও এই ক্ষতির দায় অ্যাক্ট অফ গডের দোহাই দিয়ে এড়িয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যা নিয়ে অসন্তুষ্ট ব্যবসায়ীরা। সরকারের কাছে আবেদন জানাইছে লিখিতভাবে, এই যে অনাকাঙ্ক্ষিত ক্ষতির জন্য যেহেতু ব্যবসায়ীরা দায়ী না, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়ার জন্যই ওনারা অলরেডি একটা চিঠি দিয়েছেন এবং সরকারের সাথে এই ব্যাপারে যোগাযোগ রাখতেছেন। তো আমরা ওনাদের ইউজার, আমরা ওদের বায়ার, আমরা ওনাদের কাস্টমার, তো ওনাদের সার্ভিসের জন্য যদি আমরা ক্ষতিগ্রস্ত হই তো এটা তো দায়ভার তো না দেওয়াটা বা না দেওয়ার চেষ্টা করাটা, বলাটা তো শোভনীয় না। এদিকে সাগর উত্তাল থাকায় সোমবার পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় আছে 7টি পণ্যবাহী মাদার ভেসেল। সময় মতো পণ্য খালাস করতে না পারায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা কেবল হরমুজ প্রণালীকে ঘিরে একটি আঞ্চলিক সংঘাতকেই সামনে আনেনি, বরং তেহরানের অভ্যন্তরে দুইটি পক্ষের ক্রমবর্ধমান ক্ষমতার লড়াইকেও স্পষ্ট করে তুলেছে। ইরানের আলোচকরা যখন ওমান সহ অন্যান্য মধ্যস্থতাকারীর সাথে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন আরেকটি পক্ষ প্রতিশোধকেই মূল এজেন্ডা করতে চাইছে। পরিস্থিতি বলছে তেহরানের ক্ষমতায় কোনো পক্ষ বেশি প্রভাব বিস্তার করবে তার ওপরই নির্ভর করছে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। রবিবারও ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চালিয়ে গেছে। হরমুজের কাছে ইরানের সিরিক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে অন্তত 140টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে ওমান, বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন সামরিক লক্ষ্যে পাল্টা হামলা চালায় তেহরান। ইরানের 4টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে জর্ডান। আকাশ প্রতিরক্ষা জোরদার করে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। দুই দেশের পাল্টাপাল্টি এই হামলা ক্রমশ পূর্ণমাত্রায় যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। তেহরান বলেছে যুক্তরাষ্ট্রের হামলা সব কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে।
ফলে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাল্টাপাল্টি এই সংঘাতের কারণে আবারও জ্বালানির দাম বেড়েছে, বিশ্বব্যাপী মূল্যস্ফীতিও বেড়েছে। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বাড়ায় বিপাকে আছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের মতে ইরানে এখন দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী সক্রিয়। এক পক্ষ চায় প্রতিশোধ, খামেনির শোকানুষ্ঠানে এই পক্ষের প্রতিশোধের লাল সতর্কবার্তা ছিল স্পষ্ট। অন্য পক্ষটি মনে করে আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়ানোই গুরুত্বপূর্ণ। তারা ওয়াশিংটনকে বিশ্বাস না করলেও কূটনৈতিক উপায়ে অর্থনৈতিক স্থিতিশীলতার পক্ষে। দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের উদাহরণ দিতে গিয়ে বিশেষজ্ঞরা বলেন, শনিবারও হরমুজে নিরাপদ নৌ চলাচল নিয়ে ওমানে বৈঠকে বসেছিলেন ইরানের নেতারা। বৈঠক শেষ না হতেই হরমুজে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়, যা ইরানের অভ্যন্তরীণ দ্বন্দ্বকেই তুলে ধরে। পরিস্থিতি বলছে ইরান একই সঙ্গে দুটি কৌশল অনুসরণ করছে। একদিকে কূটনৈতিক দরজা খোলা রাখছে, অন্যদিকে প্রতিশোধ ও প্রতিরোধ ক্ষমতাকে জাতীয় নীতির প্রধান ভিত্তি হিসেবেও ধরে রাখছে। তেহরানের ক্ষমতায় কোন পক্ষ বেশি প্রভাব বিস্তার করবে তার উপর কেবল ইরান যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎই নয়, বরং হরমুজসহ উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতাও নির্ভর করছে। আহমেদ রবি, স্টার নিউজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিপজ্জনক মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপর ইরানের তীব্র বিমান হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। নতুন এই সামরিক অভিযান চলতে পারে 3 সপ্তাহ পর্যন্ত। এছাড়া মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে ইরানের বন্দর ও উপকূলীয় অঞ্চলে মার্কিন অবরোধ। এদিকে জবাবি হামলায় কুয়েতের মার্কিন ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে IRGC। সবশেষ খবর বলছে, হরমুজে নির্দেশনা ভঙ্গের অভিযোগে আমিরাতের 2 তেল ট্যাঙ্কারে হামলায় ভারতীয় নাবিক নিহত হয়েছে। ট্রাম্পের সর্বশেষ হুমকির পর আবারও ইরানের ভিতরে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার মূল লক্ষ্য ছিল দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চল। রাতেই আবু মুসা, কেশম ও প্রথমবারের মতো কিস দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বন্দর আব্বাসেও একাধিক বিস্ফোরণের খবর মিলেছে। দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চলের কেনারাক, চাবাহার, বুশেহের ও খুজিস্তানেও হামলার খবর এসেছে। জ্বালানি অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ এসব এলাকার পাশাপাশি অমিদিয়ে, জাম ও কানগানেও হামলার খবর পাওয়া গেছে। কেবল হামলাই নয়, ইরানের নৌবন্দর অবরোধও ফেরাচ্ছে ওয়াশিংটন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বন্দর ও উপকূলীয় অঞ্চলের অবরোধ মধ্যরাত থেকেই কার্যকর হবে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন উপরাষ্ট্রদূত ট্যামি ব্রুস কড়া হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরান কোনো জাহাজে গুলি চালালে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে বলে জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালীতে ইরান কোনো জাহাজে গুলি চালালে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে শক্তি প্রয়োগ করে জবাব দেবে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এসব হুমকির জবাব এবং আত্মরক্ষা ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার অংশ। ইরানকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে যে তাদের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের সর্বাত্মক চাপেও হরমুজে অনমনীয় ইরান। নির্দেশনা অমান্যকারী জাহাজগুলোকে কোনো ছাড় দিচ্ছে না IRGC। ব্যবহার করা হয়েছে ক্রুজ মিসাইলও। এরই মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের 2টি তেলবাহী ট্যাঙ্কার আক্রান্তের খবর মিলেছে। এতে হতাহতদের মধ্যে ভারতীয় নাবিকও রয়েছেন। হরমুজই নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানগুলোকেও লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এছাড়া কুয়েতে মার্কিন ঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ওয়াচ টাওয়ার, সমরাস্ত্রের মজুদ ধ্বংসের দাবিও করেছে তেহরান। ঘরে অবস্থান সহ জনসাধারণকে নানা সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে বাহরাইন। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আবুধাবি ও দুবাইয়ে অবস্থিত মার্কিন মিশনগুলোর সব কনসুলার সাক্ষাৎকার সাময়িকভাবে বাতিল করা হয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। দর্শক, ঘড়ির কাঁটা বলছে গুড মর্নিং বাংলাদেশের আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আজকের এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি আমিরুল ইসলাম আলিফ, আমি ছিলাম সূচনা হাসান এবং আমি ফারদিন খান ছিলাম আপনাদের সঙ্গে। আগামীকাল সকাল 7টায় আবারও গুড মর্নিং বাংলাদেশ নিয়ে হাজির হব স্টার নিউজের পর্দায়। সে পর্যন্ত আপনাদের দিন ভালো কাটুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।